প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাইট এডিশনের নতুন পর্বে। আপনাদের সাথে আছি আমি অনন্য আফরোজ। আজকের পর্বটা একটু অন্যরকম হবে, কারণ আজকে আমরা খুঁজব সেই সকল সত্য যেগুলো রাজনৈতিক মারপ্যাচ এবং রাজনৈতিক জঘন্য খেলায় চাপা পড়ে গেছে বছরের পর বছর ধরে। একটি নাম বাচ্চু রাজাকার, যার আসল নাম আবুল কালাম আজাদ, যে নামটি প্রায় ভুলতেই বসেছে এই প্রজন্ম। একটি রায় যা দেয়া হয়েছিল অভিযুক্তর অনুপস্থিতিতে, আর একটি পরিবার যারা হয়েছে এক মিথ্যার শিকার, হারিয়েছে সন্তান, বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ, যে পরিবারকে ছাড়তে হয়েছে দেশ আর খোয়াতে হয়েছে সবকিছু। জি দর্শক, আজকে বলছি একসময়কার প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব মাওলানা আবুল কালাম আজাদের বিষয়ে, যাকে যুদ্ধ অপরাধের দায়ে সারা বাংলাদেশের সামনে বাচ্চু রাজাকার হিসেবে তুলে ধরেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এতদিন আমরা শুধু শুনে এসেছি যে শেখ হাসিনা সরকারের তৈরি করা একপাক্ষিক গল্প, কিন্তু আজ সময় এসেছে পর্দার এপারের মানুষদের কথা শোনার এবং সেই বিচারের নেপথ্যে কী কাহিনী এবং আসল কি ঘটনা তা জানার। আজকে আমাদের সাথে সেই সত্য তুলে ধরার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মাওলানা আবুল কালাম আজাদের ছেলে মুশফিক বিল্লাহ এবং তার মেয়ে সামানিয়া জান্নাতি, যারা আজকে আপনাদের সামনে বলবেন তাদের বাবা আসলে কে ছিলেন আর কিভাবে তারা এক রাষ্ট্রীয় নাটকের শিকার হয়েছেন। জি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। এখন আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সরাসরি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটা আমার থাকছে আপনার দুজনের কাছেই। তা হলো, আপনারা তো দীর্ঘ সময় ধরে সমাজে রাজাকারের সন্তান হিসেবে বঞ্চনা, অপমান, এমনকি হুমকিও পেয়েছেন। আমরা জানতে চাই আপনাদের সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। আমরা চাই আপনারা আজকে আমাদের সাথে আপনাদের সেই দিনগুলোর অভিজ্ঞতা ভাগ করে নিন এবং জানতে চাই কেমন ছিল আপনাদের সেই দিনগুলো। ধন্যবাদ অনন্য, আপনাকে ধন্যবাদ। জি, আমরা আসলে দীর্ঘ সময় ধরে যেই পরীক্ষার ভিতর দিয়ে গিয়েছি এবং যেই জুলুমের ভিতর দিয়ে গিয়েছি, সেটা বলতে গেলে তো এতটুক প্ল্যাটফর্মে বলে বা কোনো শব্দ দিয়ে বলে বোঝানো সম্ভব না। তারপরেও চেষ্টা করব কিছু কিছু কথা তুলে ধরবার জন্য। যেমন আমাদের যখন মানে আমাদের ফ্যামিলিটাই ছিল খুব সাজানো গোছানো এবং আমরা একসাথেই থাকতাম। 3 ভাই বোন, 3 ভাই বোনের পরিবার, তারপরে ছেলে মেয়ে সব মিলে বাবা মার কাছে একসাথেই আমরা থেকেছি। একটা জান্নাতি পরিবার ছিল এবং এত সুখের ছিল যে আমরা ওই বাবা মা ওরিয়েন্টেড ছিলাম, আমরাই বাবা মা ওরিয়েন্টেড ছিলাম এবং আমাদের ছেলে মেয়েরাও ওই তাদের দাদা দাদু ওরিয়েন্টেড। এরকম একটা সুন্দর জান্নাতি পরিবেশে আমরা দিন যাপন করছিলাম। হঠাৎ এই ঝড় যখন এসে পড়লো আমাদের উপরে, সেই ঝড় সামাল দিয়া আসলে কোনো মানুষের পক্ষে বা কোনো পরিবারের পক্ষে সম্ভব না যদি না আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য না করেন। তো সেই সাহায্যে আমরা গিয়েছি, কিন্তু আমরা খাবারের কষ্ট করেছি। মানে আমাদের সমাজে, আমাদের দেশে, এই দেশে যে থাকবো সেই দেশে থাকতেই পারি নাই। তো এই যে বেসিক নিডস মানুষের থাকে, লেখাপড়া, খাওয়া, তারপরে থাকা, চিকিৎসা, এই সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমার বড় ভাইকে যখন টর্চার করলো, মানে গুম করে নিয়ে গেল, আমার বড় ভাই এবং মেজো ভাইকে যখন গুম করে নিয়ে গেল, তো গুম করবার পরে আমি তো রাত 2টা 3টা পর্যন্ত আমি ছিলাম এরকম, মানে আমি রাস্তাঘাট চিনতাম না। আমি একটু মেয়ে দেখে, পরিবারের মেয়ে দেখে আমাকে কোলের মধ্যে করে বড় করা হয়েছে। তো আমি রাস্তাঘাট চিনতাম না। সেই আমি কোথায় কোথায় গেছি, আমি এখনো কিন্তু নাম বলতে পারি না, কিন্তু আমি কোথায় কোথায় গেছি, আমি ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছি। আমি রাত 2টা 3টার সময় কোথা থেকে কিভাবে আসবো আমি জানতাম না। আমাকে যারা ঘিরে রাখতো তাদের আমি হেল্প নিতাম যে আমি এখান থেকে উত্তরা যাব, মানে আমাকে ঘিরে রাখতো, মানে ডিফেন্সের যারা আমাকে বাইরে যাইতে দিবে না, কারোর সাথে কথা বলতে দিবে না, কোথাও আমার ভাইদের খুঁজতে দিবে না, তাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা আমি এখান থেকে বাসায় যাব কিভাবে, এটা কোথায়। তো রাত 2টা 3টা বাজে, স্বাভাবিক তারা একটা বাস বা একটা কিছু সেটাতে আমাকে দেখাই দিত। ওই সময়টা আপনি চিন্তা করেন যে আমি একটা 28 বছরের মেয়ে, আমার চারপাশে 3-4টা ডিফেন্সের মানে তাগড়া জোয়ান
পুরুষ মানুষগুলি রয়েছে, তখন রাত 2টা-3টা বাজে, একদম নিরিবিলি রাস্তা, তখন আমাকে যদি কেউ মেরেও ফেলতো তাতেও করবার কিছু ছিল না। তো ওই গুমের সময় তো ওই রকম একটা স্ট্রাগলিং সময় পার করে আমার বড় ভাই যখন ওই গুম করার পরে আমার বড় ভাইকে যখন এই 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 বোন মানে এই গলার যে বোনগুলি এগুলি যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, যখন ওকে মারছিল, কারেন্টের শক দিছিল, তারপরে হচ্ছে গিয়ে ওই বুট দিয়ে পাড়াইছিল, এইভাবে করে যখন ওকে টর্চার করা হইলো, তখন ওর এই ঘাড়ের একটা হাড়ে খুব মানে ইনজুর হয়, এবং ওই ব্যথা নিয়ে ও এমন ভাবে চিৎকার করতো এক এক সময় যে মনে হইতো যে একটা বাতাসও যদি ওর পাশ দিয়ে যায় ও বোধহয় সহ্য করতে পারবে না ওই বাতাসটা ওর জন্য খুব পেইনফুল হইতো এবং স্টিফ হয়ে যাইতো একেবারে, মানে একদম সোজা হয়ে থাকতো, দমও নিত না ব্যথার যন্ত্রণায়। সেই ব্যথার সময় ও তো দেশে থাকতে পারলো না, ওকে তো মালয়েশিয়ায় নিয়ে গেল। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ায় আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য কোনো অত ইম্পর্টেন্স দেয়া বা অত গুরুত্ব দিয়ে কোনো কিছু দেখা বা ইমার্জেন্সিতে বা জলদি করে কিছু নেওয়া, এ ধরনের কোনো ব্যবস্থা আসলে আপনি চাইলেই যে পাবেন এরকম না। আর আমাদের তো টাকা পয়সা তখন ছিল না, আমরা তো ওরকম ভিআইপি বা ওই ধরনের টাকা পয়সা খরচ করে তো আমরা কোনো কিছু করতে পারবো না। আর বিদেশ মানে আপনার আইডেন্টিটি ক্রাইসিস, আমি কার ছেলে কার মেয়ে এটা তো আর আপনারা বিদেশে গুনবে না, দেখবে না। ওই অবস্থায় আমার ভাইকে নিয়ে ওই ফ্লোরে শোয়াই রাখতে হয়েছে। এই জুলুমটা কিসের জন্য হয়েছে? ইসলামের জন্য হয়েছে। এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, সারা বিশ্ব জানে। এটা এখন লুকানো না যে এটা হলো ইসলামের বিরুদ্ধে ওদের একটা ষড়যন্ত্র ছিল। এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ওরা রাজাকার, আল বদর আরো অনেক কিছু বলছে। হ্যাঁ, এবং ইসলামের যারা ধারক বাহক নবী রসুলের যুগ থেকে এই পর্যন্ত না, শুধু কিয়ামত পর্যন্ত আরো যারা আসবে তাদেরও এই ধরনের ট্রায়াল ফেস করতে হবেই। এইটাও আমাদের মুখস্থ, কারণ আমি একজন আলেমের মেয়ে, আমার বাপ একজন আলেম, ইসলামিক স্কলার। উনি জানে যে ইসলামের পথে আমি আসি, আমার উপর দিয়ে নানান ঝড় যাবে। এগুলির জন্য এগুলি যোদ্ধাই হলো আলেম। আলেম মানে খালি জ্ঞান রাখে না, এরা যোদ্ধাও থাকে, এরা বুকে এরকম বলও রাখে। সেই বলও ছিল। রাজাকার বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো, নাউজুবিল্লাহ। এগুলি তো কমন জিনিস, মানে এইগুলি তো আমাদের ব্যথা দেয় নাই। কিন্তু বিষয়টা হলো যে আমাদের উপর দিয়ে এই যে কষ্ট গেছে, থাকা খাওয়ার, হ্যাঁ, খাওয়ার, লেখাপড়ার, জামা কাপড়ের, তারপরে দেশে না থাকার, তারপরে বিদেশে গিয়ে যেভাবে সার্ভাইভ করতে হয়েছে আমাদের, সেই সমস্ত কষ্ট আসলে এগুলি বলে শেষ করার কোনো উপায় নাই। আমার মা কমায় চলে গেছিল, আমার 2 ভাইকে গুম করা হয়েছিল। তারপরে আমি যখন আমার 2 ভাইকে যেই থানা থেকে গুম করা হলো পুরান ঢাকার, সেখানে গিয়ে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যখন বললাম, তখন ওরা বলল যে আচ্ছা ঠিক আছে আপনি বসেন, আপনার কেস লিখতেছে। এটা বলে তার কাছে একটা ফোন গেল, ওই ওসির কাছে ফোন গেল। ওই ওসি বলল কি, ওই ফোন নিয়ে চলে গেল পাশের রুমে, এসে আমাকে বলে কি, না না না, এই থানায় এরকম কোনো ঘটনা ঘটে নাই, আপনি চলে যান। আমি বললাম যে আমি যাব না বলে আমি যখন তার সাথে বাকবিতণ্ডা করতে করতে সে যখন আমাদের তাড়াইতে পারে না, তখন সে বললো যে দেখেন উপর থেকে খবর আসছে, আপনি যদি না যান তাহলে আপনারে কিন্তু অ্যারেস্ট করা হবে, এটা আমি পার্সোনালি আপনারে বললাম উপকার করার জন্য। আমি তখন 2 হাত বাড়াই দিয়ে বললাম যে আপনি আমারে করেন, অ্যারেস্ট করেন, কিন্তু মানুষ দেখুক, কিন্তু আমি আমার ভাইরা কোথায় আছে সেটা না জানি না, আমি যাব না। তখন আমার আব্বা কোথায় আছে, বেঁচে আছে না মরে আছে, তাও আমি জানতাম না। তারপরে আমাকে তারা ওই থানা থেকে বের করে দিল। ছেলে মেয়েগুলি কোথায় আছে, এই যে তাদের মানে আমার ভাবিরা ছিল তখন কম বয়সী যুবতী, তাদের বয়স কম। সেই কম বয়সী ভাবিরা আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত মানুষজন ঘিরে রয়েছে তারা কি সিকিউরড কিনা, বাচ্চাগুলিকে স্কুলে যাইতে দিতেছে না, তাদেরকে আমরা বাজার এনে খাওয়াইতে পারতেছি না। তো এই সমস্ত জিনিস মাথায় নিয়ে আমি ঘুরতেছি হলো যে আমার ভাইরা কোথায়, আমার ভাইদেরকে নিয়ে গেছে। তারপরে আমাকে যখন তাড়াই দিল, এরপরে আমার ভাইদেরকে যখন ধরে নিয়ে গেছে, তখন ধরার পর থেকে তাদেরকে ওই বুট দিয়ে লাথি মেরে মেরে মারধর করতে করতে ওই সিঁড়ি দিয়ে নামাইছে। সেই সিঁড়ি প্লাস্টারও ছিল না, এবং সেই সিঁড়ি দিয়ে ছ্যাঁচড়ায় ম্যাচড়ায় নামাইছে, নামায়ে তারপরে গাড়িতে উঠাইছে। গাড়িতে উঠানোর সঙ্গে সঙ্গে ওদের কাছে ওই যে
ব্যাটারি থাকে, সেই ব্যাটারি দিয়ে ওদের কানে এবং ওদের নাভিতে শক দেওয়া শুরু করছে। তারপরে ওদের গলা আটকাই দিছে পিছন দিয়ে ধরে, এমন ভাবে আটকাই দিছে যে ওরা যখন শেষ মানে দম নিতে পারে না, যখন দমের জন্য ছটফট করতেছে, তখন একটু ছাড়ে আবার আটকায় দেয়। ওই একবার দম নেওয়ার পরে আবার আটকায় দিয়ে ওইভাবে রাখে। ওই যে নিয়ে শুরু করলো। এরপরে পোকা খাবার, পচা খাবার, ডায়াবেটিসের রুগী আমার দুই ভাই, পচা খাবার, পোকা খাবার, তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে ফেলে বুট দিয়ে পাড়ানো, তাদেরকে ওই কালো টুপি, জম টুপি দিয়ে তাদের চোখ বেঁধে রাখা দিনের পর দিন। আপনি চোখ বন্ধ করে 2 মিনিট থেকে দেখেন কেমন লাগে। চোখ খুব জোরে বন্ধ করে আপনি 2 মিনিট থেকে দেখেন যে আপনার কাছে দুনিয়াটা কেমন লাগে। তাদেরকে প্রথম কালো কাপড় দিয়ে বাঁধা হয়েছে, তার উপরে আবার টুপি দিয়ে দেওয়া হয়েছে, কালো টুপি। তারপরে 2 হাত বেঁধে ওরকম ফেলে রাখা হয়েছে। তারপরে তাদেরকে লাঠি দিয়ে মারা হয়েছে, ঝুলায় মারা হয়েছে, তাদেরকে গরম বেল্ট দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। আর কি বাকি থাকলো? এবং আমার মেজো ভাইয়ের পাটা ভেঙে দিছে, হাড় ভেঙে দিছে আমার মেজো ভাইয়ের। আমার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে, তার তার হার্টের আর্টারির ক্ষতির জন্য সে চলে গেছে। আমাদের বাচ্চাগুলি লেখাপড়া করতে পারে নাই। আমরা খাবার খাই নাই, ওইটা আপনি বাদ দেন। আমার বাচ্চাগুলি খাবারের জন্য কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আমরা সেই খাবারের ব্যবস্থা করতেছি বলে 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 সান্ত্বনা দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলি কবুল করুক, আল্লাহ আমাদেরকে এগুলি নাজাতের ব্যবস্থা করে দিক। যুগে যুগে যারা জুলুম করছে, নবী রাসূলদের উপরে যারা জুলুম করছে, তাদের যে পরিণতি হয়েছে, এর থেকে ভয়ানক পরিণতি যেন এই জুলুমকারীদের হয়, এই জুলুমবাজদের হয়। আর আমার ভাই একেবারে তাদের মানে একেবারে ভিকটিম, এবং ওদের হাতের ভিতরে থেকে কি কষ্ট করছে আমার ভাই এখানে আছে, সেও বলুক। রাজাকারের সন্তান হিসেবে বঞ্চনা, অপমান, এমনকি হুমকিও পেয়েছি। রাজাকারের সন্তান হিসেবে আমি একটু ভিন্ন ভাবে বলতে চাই আর কি। মানে আমার আব্বার বিরুদ্ধে যেই প্রোপাগান্ডা করা হয়েছে, শুধু আব্বার বিরুদ্ধে না, এটা হচ্ছে আসলে এটা একটা পলিটিক্যাল গেম ছিল আর কি। পলিটিক্যাল গেম মানে হচ্ছে যে গভর্নমেন্ট চলে গেছে আজকে, তাদের একটা নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে তারা এই বিচার করবে আর কি। বিচার করার জন্য তারা যে কোনো ভাবেই তারা বিচার করবে, এবং এটা প্রেসক্রাইব ছিল যে এই বিচারটা করতে হবে, কারো মাধ্যমে এটা প্রেসক্রাইব ছিল যে এই বিচারটা করতে হবে। তো এখানে যেই সব জিনিস আব্বু করেননি বা যেসব জিনিস তার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে, সে এলিগেশনের এই সব জিনিসের সাথে উনি জড়িত ছিলেন না। তো সেই ক্ষেত্রে কে রাজাকারের সন্তান বললো আর কি বললো, এইসব জিনিস আসলে ম্যাটার করে না। এই জিনিসটা আমি কখনো আমার মানে মাথার মধ্যে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে সেই জিনিসটা করে নাই। কারণ হচ্ছে এটা উনি ছিলেন না, আর ওইটা বললেও সেটা আমাদের মধ্যে কোনো আসর করে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই জার্নিটা ছিল খুবই আমাদের জন্য একেবারে হঠাৎ করে খুব নতুন একটা জিনিস। মানে আমরা এই জিনিসের জন্য প্রিপেয়ার ছিলাম না। এখানে হঠাৎ করেই যখন আব্বুর যেখানে জাহানারা ইমামের নেতৃত্বে যখন ঘাদানি কমিটি করা হয়েছিল, বেশ অনেক আগের কথা, তখন এই সব জিনিস প্রিভিয়াস হিস্টোরিতে আব্বুর কখনোই কোথায় নাম আসে নাই, দেখি নাই, আমরা শুনি নাই। কিন্তু হঠাৎ করে যখন জামাত লিডারদেরকে ইয়ে করার জন্য, মানে তাদেরকে বিচার করার জন্য চেষ্টা করতেছিল, তো তারা যখন সুবিধা করতে পারলো না, মানে অনেককে ফাঁসি দিতে পারলো না, তখন তারা চিন্তা করলো যে পলিটিক্যাল ফিগার না এরকম কাউকে যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বিচারটা করতে সুবিধা হয়। যেমন আমি বলি, একটা ছিল আর কি, ওইখানে স্কাইপ কেলেঙ্কারি ছিল। সেই স্কাইপ কেলেঙ্কারি ছিল হচ্ছে ওইটা 2000 আই থিঙ্ক এটা 2012-তে এই স্কাইপ কেলেঙ্কারি ছিল। এই স্কাইপে একটা বিষয় ছিল যে এখানে যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারক, সে এবং ব্রাসেলসের একজন সাংবাদিক আর কি, আহমেদ জিয়াউদ্দিন। তো এরা স্কাইপে ওনারা বিভিন্ন কনভারসেশন ছিল, যে এই কনভারসেশন গুলো এমন ছিল যে
তারা যে কোনো ভাবে একটা রায় চায়, এটা বিচার কি হচ্ছে না হচ্ছে সেইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তাদের নেক্সট নির্বাচনের আগে নতুন একজনকে ফাঁসির হুকুম দিতে হবে এবং সেটা এক্সিকিউট করতে হবে। তো লেস ইম্পর্টেন্ট একজন মানুষ না, পলিটিক্যাল ফিগার না, সেই হিসাবে তারা আমাদেরকে চুজ করছে এবং আমাদের জন্য, আব্বুর জন্য তারা ICT 2 ফর্ম করছে। ফর্ম করে সেখানে তারা তড়িঘড়ি করে একটা বিচারের ব্যবস্থা করছে। তো এটা করার পরে তখন মানে এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড আর কি, যেটা ওনারা করতে চেয়েছে আর কি, মানে ওনাদের যে ইন্টেনশন ছিল। তো সেটা করতে গিয়ে আমাদেরকে যখন আব্বু এখানে চলে গেছিলেন মার্চের 30 তারিখের পরে, উনি না বলে আমাদেরকে বাসা থেকে হঠাৎ করে চলে গেছেন। বলেননি এই কারণে, উনি জানেন যে উনি কোথায় গেছেন সেটা যদি আমরা জানি তাহলে তারা আমাদেরকে টর্চার করবে এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবে। তো উনি আমাদেরকে সেভ করার জন্য উনি চলে গেছেন কিছু না বলে। তো না বলে যাওয়ার কারণে আমরা চিন্তা করলাম, উনি যখন চলে গেছেন তখন ICT থেকে ওনাকে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করলো। সেই জিনিসগুলো আমরা মনে করলাম যে আমাদের এটা যদি বাসায় আসে তখন ওনাকে না পেয়ে নিশ্চয়ই আমাদেরকে ধরবে, কারণ দ্যাট ওয়াজ ফুললি ইন্টেনশনাল। এটা হচ্ছে তারা যে কোনো ভাবে এক্সিকিউট করবে এবং আমাদেরকে এইটা তারা এক্সিকিউট করে দেখাবে যে হ্যাঁ এরকম একটা জিনিস আমরা করতে পারছি। তো এই জন্য আমরা একটু বাসা থেকে সরে থাকলাম এক আত্মীয়ের বাসায়। তো আনফরচুনেটলি ওইখানে গিয়ে তারা আমাদেরকে ওইখানে রাত 3টার সময় জিয়াউল হাসান নিজে ছিলেন, আমাদেরকে গিয়ে ওইখান থেকে অ্যারেস্ট করলো। ওইখান থেকে অ্যারেস্ট করার পর ওই বিল্ডিংটা ছিল একটা আনইভেন বিল্ডিং আর কি, মাত্র নিউলি কনস্ট্রাক্টেড। তো সেখানে সিঁড়িগুলো এখনো প্লাস্টার করে নাই। ওইখান থেকে 3 তলা থেকে আমাদেরকে ওই মানে রোলিং করতে 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 নিচে নামার পর তাদের অনেকগুলো দেখলাম র্যাবের গাড়ি ছিল। সেখান থেকে তারা আমাদেরকে ওই গাড়ির মধ্যে ঢুকানোর পরে ওদের ভিতরে একটা মেকানিজম আছে, ওইখানে ইলেকট্রিক শকেরও ব্যবস্থা আছে। তো ওইখানে ঢুকানোর পরে আমাদেরকে ব্লাইন্ড ফোল্ড করা হলো। তারপরে যেটা এমনি তো চোখ বাঁধা, তারপরে আবার ব্লাইন্ড ফোল্ড করে আমাদেরকে গাড়ির মধ্যে নিয়ে গেল। গাড়ির মধ্যে মাঝখানে সিটে বসলাম, পিছনে 2জন লোক চলে গেল। 2জন লোক গিয়ে আমাদেরকে হঠাৎ করে পিছন থেকে গলায় এভাবে কাপড় দিয়ে বা রশি দিয়ে, তখন তো ব্লাইন্ড ফোল্ড বুঝলাম না, কিছু একটা দিয়ে এখানে গলায় পিছন থেকে এমন ভাবে টেনে ধরলো যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস কোনো রকম থাকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখে, যখন নিঃশ্বাস নিতে পারি না তখন আবার ছাড়ে। এরকম করতে করতে তারা নিয়ে গেল পাশে কিছু দূর। ওইখানে আমার ধারণা যে ওইটা র্যাব 10 কোনো অফিস টফিস হবে, কারণ হচ্ছে ওইটার খুব কাছে হচ্ছে র্যাব 10 অফিস। তো অথবা কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমার ধারণা সেটা নিয়ে গিয়ে ওইখানে তারপরে কিছুক্ষণ টর্চার করলো। তারা জিজ্ঞেস করে যে আব্বু কোথায়। তো আমরা যেহেতু জানি না, আমরা বলতেও পারলাম না। তো না বলতে পারলে সেই ক্ষেত্রে ওরা মনে করে যে আমরা জানি কিন্তু বলতেছি না, তো টর্চারের মাত্রাটা অনেক বেশি হয়। তো তারপরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে চলে গেল ইসে ওইখান থেকে উত্তরা, আমাদের বললো যে উত্তরা আপনাদের কোনো আত্মীয় থাকে কিনা। তো আমি বললাম আমার এক মামাতো ভাই থাকে ওইখানে। তো সেখানে নিয়ে গেল, সেইখানে তারা আমাদেরকে নিয়ে ওই বাসায় কিছুক্ষণ সার্চ করে তারপরে তারা নেমে আসার পর এরপরে কিছুক্ষণ হয়তো 10 মিনিট বা 12 মিনিট 15 মিনিট এরকম একটা ড্রাইভে আমাদেরকে নিয়ে গিয়ে একটা সিঁড়ি দিয়ে চোখ বাঁধা অবস্থায় আর কি 2জন ধরে সিঁড়ি দিয়ে অনেক নিচে নামানোর পরে তারপরে একটু আবার 4-5 সিঁড়ি উপরে উঠানোর পরে তখন দেখলাম, তখন আমাদেরকে ওইভাবে পিছে তো হ্যান্ডকাপ দেওয়া ছিল, পিছে হাত বাঁধা। তো ওই অবস্থায় ব্লাইন্ড ফোল্ড অবস্থায় ওইখানে ওই যে র্যাব 10 ওইখানে যে আগে যে ওইখানে যে টর্চারটা করছে, ওই টর্চারটা খুব মানে মারাত্মক ছিল। ওইটাতে পেটানো থেকে শুরু করে মানে বুট দিয়ে আঘাত করা, আরো অনেক কিছু করছে। মানে কিছু আঘাত পর কিছুক্ষণ পেটানোর পর আর বোঝা যায় না যে শরীরে আসলে কি ব্যথা হচ্ছে, তখন একটা ভাইব্রেট করে আর কি। তো তখন আমরা বেশ কিছু এখানে 15-20 মিনিটের মতো এরকম করলো। আমরা 3জন ছিলাম, আমি, আমার ভাই আর আমার ছোট মামা। তো তারপরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেল ওইখানে ওই এটা পরবর্তীতে ওই বিবিসির যে প্রামাণ্য চিত্র ছিল সেটা থেকে বুঝতে পারলাম যে এইটাই ছিল হচ্ছে আয়না ঘর আর কি। তো পরে বুঝতে পারলাম তাদের টর্চার সেল গুলো তারা বিভিন্ন জায়গায় করছে। তো সেখান থেকে আমরা চলে গেলাম ওইখানে রাখার পরে
প্রায় আমি ওইখানে ব্যথার মাত্রা এত ছিল যে বেহুশের মতো অনেকখানি সারা রাত তো জাগা ঘুমায় পড়ছি। তো ওইখানে কোন একটা ওয়ালের সামনে এইভাবে পিছে হ্যান্ডকাপ দিয়ে উপর করে আর কি বসা রাখার মতো ওয়ালের সাথে হেলান দিয়ে রাখছে। তো সেখান থেকে আমরা ব্যথায় আমার হাত হ্যান্ডকাফ যত হয় টাইট, মানে যত ছোটাছুটি করবেন হ্যান্ডকাফ তত টাইট টাইট হয়। তো টাইট হলে চামড়া টামড়া ছিলে গেছে, রক্ত বের হচ্ছে, এই অবস্থা, শরীরে ব্যথা। তো কাউকে একটু বললাম যে আমরা ব্যথা করতেছে, এইটার একটু ইজি করা যায় কিনা বা এটা একটু খুলে দেওয়া যায় কিনা। তো বললো ঠিক আছে, আমাদের স্যার আছে, স্যারের কাছে বলেন, বললে দেখা যাক উনি কি করে। তো ডাকলো কাকে যেন, বললাম যে আমার এই অবস্থা, ব্যথা করতেছে, যদি এটা একটু ছুটে ছেড়ে দেওয়া যায় তো আমার একটু সুবিধা হইতো। তো তারপরে ছুটাই দিল। ছুটাই দেওয়ার পর এরপরে পাশে থেকে কে বললো যে আপনি কি কি মেডিসিন খান। তো আমি বললাম, বললে তারপরে বললো যে আরেকজন বলতেছে যে ওই মেডিসিনটাও নিয়ে এসো, মানে কি জানি না। তো পরবর্তীতে মনে হলো আমার কাছে যে ব্যথার ট্যাবলেট ট্যাবলেট হয়তো খাওয়াবে ওরা, কারণ জানে যে ওরা টর্চার করছে। তো ওই এরপরে ওইখান থেকে বললাম যে আমি একটু ওয়াশরুমে যাবো। তারপরে আমাকে কোথাও পাশেই একটা রুমে নিয়ে গেল। রুমের মধ্যে একটা জায়গা আছে, বললো যে এই যে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, খুবই পুরাতন ব্ল্যাঙ্কেট। সেটা ব্ল্যাঙ্কেট যদি ইসে লাগে, শরীরে লাগে, লাগার সাথে সাথেই ওই অ্যালার্জির মতো হয়ে যায় আর কি। তো বললো যে এটার উপরে এক পার্টে শুবেন আর এক পার্ট এরকম ফোল্ড করা, সেটা এনে তারপরে গার উপরে দিতে হবে। তো বললাম ঠিক আছে। তো ওয়াশরুম দেখা দিল, একটু সিঁড়ি 2-3 সিঁড়ি উপরে গিয়ে একটু ওয়াশরুম। তো সেখানে ওইরকম প্রতিদিন আমাদেরকে, যে কয়দিন ছিলাম আর কি, সে কয়দিন 4-5 দিনের মতো ছিলাম ওইখানে। নিয়ে যাওয়ার পরে প্রতিদিনই বিভিন্ন কারণে আমাদেরকে নিয়ে যাওয়া হয়তো ইনভেস্টিগেট করার জন্য। যখন ঘুম আসে ঠিক সেই সময়গুলোতে বেশি নিত, মানে অনেক রাত্রে আর কি, 3টা-4টার দিকে এরকম সময় হয়তো নেওয়ার একটা সিস্টেম ছিল যে একবার পার কাছে এসে ওই নখের উপরে এভাবে পাড়া দিত। পাড়া দিলে সেইখানে আস্তে কানে কাছে এসে বলতো যে কোনো কথা বলবেন না, চুপ করে থাকেন। তো ঠিক আছে, বলছে যে চলেন আমার সাথে। নিয়ে যেত, নিয়ে যেয়ে বসা রাখতো। অনেক সময় মাথার উপরে ওই যে অনেক বাল্ব, খুব পাওয়ারফুল বাল্ব দিয়ে বসা রাখতো। অনেক সময় কেউ আসতো না, কোনো কোনো কথা হতো না। আবার দেখা গেছে যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার নিয়ে যেত। টর্চারের বিভিন্ন মাত্রা ছিল, বিভিন্ন লেভেল ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইনভেস্টিগেট করতো। মানে হ্যারাসমেন্ট করার জন্য, অপমান করার জন্য যত যা কিছু ছিল অ্যারেঞ্জমেন্ট আর কি, সমস্ত কিছু তাদের ছিল। তো তারপরে এরকম অবস্থায় আমাদেরকে, এর মধ্যে আমার ছোট বোন ও চলে গেল ইসের জন্য। ও তো বিভিন্ন মিডিয়াতে চেষ্টা করতেছিল যে আমরা কোথায়, বাসার সবাই তো খুব খারাপ অবস্থা, ট্রেস করতে পারতেছে না আমাদেরকে কোথায় আছি। তো সেই অবস্থায় আমরা ও একটা হাইকোর্টে একটা রিট করে আমাদেরকে না পেয়ে, তারপরে একটা রিট করে, রিট করার হয়তো 1 দিন কি 2 দিন পরে আমাদেরকে মিডিয়ার সামনে হাজির করে। মিডিয়ার সামনে হাজির করে তারপরে আমাদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ায় যে আমরা যেভাবে বলবো তোমরা সেভাবে বলবা, আদারওয়াইজ যদি না বলো তাহলে তো তোমাদেরকে আর আমরা করবো না, ফেরত দিব না, তোমাদেরকে এইভাবেই নিয়ে যাবো। ও এর মধ্যে মাঝখানে আমি 2টা কথা মিস করছি। এর মধ্যে মাঝখানে আমাদেরকে 2 দিন নিয়ে গেছে, 2 দিন নিয়ে গেছে ক্রস ফায়ারের জন্য। ক্রস ফায়ারের জন্য নিয়ে গেছে। ক্রস ফায়ার মানে কি, তারা ওই যে গাড়িতে যখন উঠে আমাদেরকে বসায়, মাঝখানে বসায়, বলে যে গাড়িতে যাওয়ার সময় ফোনে কাউকে বলে যে আজকে একটা ক্রস ফায়ার আছে, যাচ্ছি এখানে। এবং ওরকম পরিবেশও সৃষ্টি করছে ওখানে, অনেক দূর পর্যন্ত, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুরায় কোথায় কোথায়। তারপর নিচে একদিন বললো যে তুমি দৌড় দাও। আমি বললাম দৌড় দেবো কেন, আমি তো, আপনার যদি মারার ইচ্ছা থাকে তাহলে আমাকে এখানে গুলি করেন, দৌড় দেওয়া লাগবে কেন, এটা তো আপনাদের ব্যবস্থা, আপনারা জানেন কিভাবে কি করবেন। এ কথা বললে যে ও বলে যে ও বেশি কথা বলে। তখন আমাকে ওইখানেই এই যে হাঁটুর পিছন থেকে মারলো, মারার পর আমি নি ডাউন করে একেবারে মাটির সাথে মিশে গেলাম। তখন ওইখানে আবার কিছুক্ষণ টর্চার করলো। তো এরকম আর কি চলতে থাকলো ওইখানে। তারপরে আমাদেরকে যখন মিডিয়ার সামনে নিল, মিডিয়ার সামনে নিয়ে এই মিথ্যা কথা স্টেটমেন্ট দেওয়া, তারপরে ওইখান থেকে, এখানে নাটকটা দেখেন যে কি নাটকটা আমাদের সাথে করছে। সেই নাটকটা হচ্ছে যে ওইখান থেকে আমাদেরকে উত্তরা যে র্যাব অফিসে মিডিয়া সেন্টারে নিয়ে গেল। সেখান থেকে স্টেটমেন্ট দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল হচ্ছে র্যাব 10-এ। আচ্ছা, 10-এ নিয়ে যাওয়ার আগে রাস্তায় ওরা আমাদেরকে বলল যে দেখেন এইখানে আপনাদেরকে আমরা ছেড়ে দিব, এইখানে ছেড়ে দিব, এইখান থেকে আপনি
হেঁটে হেঁটে যাবেন, যদি দৌড় দেন তাহলে পিছন থেকে গুলি করবে। দৌড় দিলে তো আমরা বুঝতেছিলাম না যে আসলে কি বলতে চাচ্ছে ওরা। তো তারপরে আমরা বললো হেঁটে হেঁটে যাচ্ছি, এর মধ্যে হঠাৎ করে ওরাই আবার গাড়ি থেকে নেমে এসে আমাদেরকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে আশেপাশে 2-3 জন লোক ছিল, তাদের স্টেটমেন্ট নিল, সাক্ষী নিল। আমাদেরকে যে ওই যে গুম করে নিয়ে গেছিল ওই সময়, ওই গুমটা তো ওরা স্বীকার করে নাই যে আমাদেরকে নিয়ে গেছে। তো এখন ওরা আজকে আমাদেরকে অ্যারেস্ট দেখাবে, এই অ্যারেস্ট দেখানোর জন্য ওইখানে কয়েকজন লোকের সাক্ষী নিয়ে আমাদেরকে ওইখানে অ্যারেস্ট করবে। এই ছিল তাদের নাটক। এবং এই আমাদের মানে আমাদের উপর নির্মম যে অত্যাচার এবং যে টর্চার, সেই সবের বর্ণনা ছিল এরকমই। এর মানে আমি খুব সহজে এই জিনিসগুলা বলে যাচ্ছি, কিন্তু এই জিনিসগুলা, এই জার্নিটা খুব সহজ ছিল না আমাদের জন্য। এটা মানে এখনো আমার শরীরে ব্যথা হয়, এখনো আমি এমন আছে যে হঠাৎ করে 2 দিন পর্যন্ত এত ব্যথা হয় যে বিছানা থেকে উঠতে পারি না, নড়তে পারি না। এইসব সিচুয়েশন ফেস করে আসছি। তারপরে আমি চলে গেলাম ইউএসএ, ভাইয়া চলে গেলেন মালয়েশিয়াতে। কারণ হচ্ছে আমরা কোর্টে যে হাজিরা দিতে যেতাম, কোর্টে আমাদের বিরুদ্ধে কেস করছে একটা, আমরা 3 মাস পর্যন্ত, 4.5 মাস পর্যন্ত আমরা জেলে থাকলাম। জেল থেকে তারপর হাইকোর্ট থেকে বের হইলাম। বের হওয়ার পরও আমরা নিশ্চিন্তে বাসায় থাকতে পারতাম না। তো বাসায় যেহেতু থাকতে পারি না, তো বাসায় দেশে থাকার মানে হয় না। তো আমি চলে গেলাম ইউএসএ, ভাইয়া মালয়েশিয়াতে। সেখানে গিয়ে আমাদের নতুন একটা স্ট্রাগল, মানে এখানে তো একেবারে সম্পূর্ণ নতুন একটা জায়গা গিয়ে সেট আপ করতে এটা সময় লাগে। আর যেহেতু আমরা বাইরে, এডুকেশনটা বাইরে ছিল না, সেই ক্ষেত্রে আমাদের ওইখানে বেশিরভাগ সময় অড জব করতে হয়েছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এখানে স্ট্রাগলের লাইফ ছিল। বড় ভাই যখন মারা যায় মালয়েশিয়াতে, তখন একটা একটা ডেথ সার্টিফিকেট লাগবে, এনওসি লাগে। এনওসি লাগে হচ্ছে লোকাল, যে আমাদের যেখানে বাসা সেখানের ইউনিয়ন কাউন্সিল বা ওই যে কাউন্সিল থেকে লাগে, একটা এনওসি লাগে যে হ্যাঁ এই যে লোকটা মারা গেছে সে এখানকার বাসিন্দা। তো নো অবজেকশন সার্টিফিকেট দিলে তারা বলে যে হ্যাঁ, তারপর দাফন কাফনের জন্য রেডি করে। তো এই এনওসি এখান থেকে দিচ্ছিল না। পরে আমরা কোনোভাবে একটা এনওসি জোগাড় করলাম। পরে ওইখানে যখন দিলাম, এমবিসিতে যখন আমরা সাবমিট করলাম মালয়েশিয়াতে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যে কাউন্সিলর এই এনওসি দিছে তাকে খোঁজাখুঁজি শুরু করলো, এবং কে এটা ব্যবস্থা করে দিছে তাদেরকে খোঁজাখুঁজি শুরু করলো। কারণ হচ্ছে এই এনওসি ওখানে যেন না দিতে পারে। তার মানে হচ্ছে তারা এই ছোট্ট একটা জিনিস, মানুষ মরে যাওয়ার পরেও যে তাকে নিয়ে রাজনীতি করে, এত বড় নিকৃষ্ট কাজ এই ফ্যাসিস্ট সরকার এগুলো সবকিছু করে গেছে তারা মানুষের বিরুদ্ধে। একটা মৃত মানুষের বিরুদ্ধে তারা এমন ন্যাক্কারজনক জিনিস করছে যে তাকে ওইখানে দাফন করতে দিবে না। এবং 3 দিন 4 দিন পর্যন্ত আমরা ওইভাবে ভাইয়ার ডেড বডি পড়ে আসছে মর্গে, আমরা দাফন করতে পারতেছি না। শুধুমাত্র এই মানে তারা দাফনও করতে দেবে না, দেশেও আনতে দেবে না। পরে মালয়েশিয়া গভর্নমেন্ট, ওইখানে স্টুডেন্ট পলিটিক্স যারা করে তারা সবাই মিলে, তখন তাদের কাছে আমরা বললাম, তারা বুঝতে পেরে তারা তাদের ইউএনএইচসিআর থেকে তারা নো অবজেকশন এনে তারপরে হচ্ছে ভাইয়ার দাফন করা হয়। তো এই একটা জার্নি আর কি, মানে আমাদের প্রায় 12 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, অনেক সময় চলে গেছে। একটা যুগ আমরা হারাই ফেলছি। বাচ্চা কাচ্চাদেরকে ছোট রেখে গেছি, বাচ্চা কাচ্চারা কোলে করে রেখে গেছি। এখন সেই বাচ্চা কাচ্চা কোলে নেওয়ার সময় চলে আসছে। এরকম একটা সময় আমরা মানে পার করে আসছি আর কি। তো আমাদের সন্তানরা আমাদের আদর থেকে বঞ্চিত হয়েছে, বাবা মার আদর থেকে আমরা বঞ্চিত হয়েছি, আমরা বাবা মার খেদমত করতে পারি নাই। এরকম একটা অনিশ্চয়তা, দুঃসহ জীবনের মধ্যে দিয়ে পার করে আর কি একটা যুগ চলে গেছে অনেকটা। এখন নতুন করে হয়তো আবার নতুন করে শুরু করতে হবে, গোছাইতে হবে। জি, ধন্যবাদ আপনাদের এই কথা বলার জন্য। আসলেই এটা খুবই মর্মান্তিক। আর আপনি যে বললেন যে আপনি কথাগুলো খুবই সহজে হয়তো বলছেন, কিন্তু আসলে আপনারা যার মধ্যে দিয়ে গেছেন তা আসলে বলে শেষ করা যাচ্ছে না। তো আমি এখন আরেকটা প্রশ্নের দিকে যাচ্ছি, সেটা হলো অনেক বছর ধরেই তো আপনার বাবার নাম ইতিহাসে রাজাকার বা যুদ্ধ অপরাধী হিসেবে লেখা হচ্ছে, কিন্তু আপনি এই মাত্রই বললেন যে সবটাই একটা পলিটিক্যাল সেট আপ ছিল।
তো এই বিষয়টা যদি একটু বলতেন যে পলিটিক্যাল সেটআপ, যদি আপনি বলেছেন, আমি চাচ্ছি আপনি আমাদের দর্শকদের কাছে আরো বিস্তারিতভাবে যদি বলতেন এই বিষয়টা, যে কি পলিটিক্যাল সেটআপ ছিল বা কিভাবে সেটআপ ছিল। আচ্ছা, আমি যে বললাম যে একটা নির্বাচনী ম্যান্ডেট ছিল যে তারা যুদ্ধাপরাধী বিচার করবে। এখন আসলে তারা একটা সেটআপ এভাবে করে রেখেছে যে এনি হাউ তারা একটা বিচার করবে। যেমন আপনি স্কাইপ কেলেঙ্কারির কথা ধরেন, আপনি সেখানে স্কাইপে যেই বিষয়গুলো আরো বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিচারক বলতেছেন যে আমরা বলবো আপনারা দাঁড়াবেন, যারা প্রসিকিউটর ছিল তাদেরকে বলতেছে যে আপনারা দাঁড়ায় যাবেন, আমরা দাঁড়ায় আপনারা কথা বলবেন, কিন্তু আমরা আপনাদেরকে বসায় দিব। মানে তাদের ভিতরের যে মানে মেকানিজম গুলা এবং যেই কাজটা তারা করতে চাচ্ছে, যে যে কোনো ভাবে তারা একটা বিচার করবে, বিচার করে তারা একটা মানে একটা জাতিকে, একটা নেশনকে কিভাবে দুই ভাবে বিভক্ত করা যায় সেইভাবে তারা চেষ্টা করছে। এবং আপনি একটা একটা যারা যারা টিনেজার বা আপনার স্টুডেন্ট, যারা ওই বয়সের যে ছেলেপেলেরা আছে, তাদের মধ্যে এই যে তারা এইখানে স্বাধীনতার যে স্বাধীনতা না, এটা হচ্ছে আপনার মানে তারা যে স্বাধীনতা করছে এবং তারা যে স্বাধীনতা যুদ্ধ করছে, সেই জিনিসটাকে তারা পুঁজি করে সেটাকে একটা জাতিকে দুই ভাবে বিভক্ত করে ফেলছে। বিভক্ত করে মানুষের মধ্যে একটা শ্রেণীর প্রতি ঘৃণা ছড়ানোর জন্য চেষ্টা করছে, এবং সেই ঘৃণাটা যাতে তারা সারা জীবন এটা দিয়ে ফায়দা লুটতে পারে, এর আড়ালে তারা দেশের ভিতরে দেশের অর্থনীতি ধ্বংস করছে, দেশের মানুষকে মানে রাজনীতির নামে মানুষের বিরোধী দলকে তারা কোনোভাবে এখানে স্টেবল করতে দিবে না, এবং তারা ব্যতীত অন্য কোনো লোক তাদের এখানে অপোজিশন থাকবে না, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করছে এবং চেষ্টা করছে শেষ পর্যন্ত এটাকে সাস্টেন করানোর জন্য। আমরা যারা সাধারণ মানুষ বা আমরা যারা আওয়ামী লীগ পছন্দ করি না বা শেখ হাসিনা পছন্দ করি না, সেই ধরনের লোকজন এখানে কেউ থাকবে না বা এই দেশে থাকতে পারবে না, থাকলেও তাদের অধীনস্থ হয়ে থাকতে হবে। মানে গুম খুম অত্যাচার নির্যাতন এই দেশে এমন অবস্থা করছে, মানে যারা এই আন্দোলন করছে এবং সেই আন্দোলনে শরিক হয় নাই এমন কোনো মানুষ নাই। কারণ স্টুডেন্ট যারা, তাদের প্রত্যেককে তাদের কোনো প্রবলেম হচ্ছে না সেটা দেখার জন্য তাদের গার্ডিয়ান আসছে। মানে কোনো মানুষই ঘরে বসে থাকে নাই, সব মানুষ বের হয়ে আসছে। তো পরিকল্পনা মানুষ একভাবে করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আছে। এই ধরেন আব্বার নাম শুরুতে যখন জাহানারা ইমামের নেতৃত্বে, বেশ হয়তো এটা কত 85 বা 90-র দিকে হবে, আমার সালটা ঠিক খেয়াল নাই, তখন তারা ঘাদানি কমিটি বা ওইখানে যে কমিটি করছিল, সেখানে আব্বার নামে আমি কোনোদিন এই ধরনের কোনো কমপ্লেন দেখিনি। বা পরবর্তীতে যেসব বিভিন্ন সময়ে কথাবার্তা বলছে, আব্বার বিরুদ্ধে আমি কখনো কোনো কথা শুনি নাই। কিন্তু আব্বুর হচ্ছে এখানে ইসলামিক উনি যে প্রোগ্রাম করতেন এবং মানুষের মধ্যে যে জিনিসগুলো খুব সহজে মানুষ এই ইসলামিক প্রোগ্রামটাকে খুব সহজে এই প্রোগ্রামের মাধ্যমে ইসলামকে শিখতে পারতেছে। এবং ইন্টেলেকচুয়াল মহলে আব্বুর একটা বেশ যাতায়াত এবং যোগাযোগ এবং তাদের মধ্যে একটা বিচরণ ছিল। তো ইন্টেলেকচুয়ালি যারা আসলে এই জিনিসগুলোকে, ইসলামকে যারা খুব মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিচ্ছিল, সেই ইন্টেলেকচুয়াল মানুষগুলোর বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র এটা ছিল। কারণ এখানে ইসলাম হচ্ছে মূল টার্গেট, যারা ইসলামের কথা বলে এবং ইসলাম যারা প্র্যাকটিস করে তাদের বিরুদ্ধে হচ্ছে মূল টার্গেট। এবং আব্বু এই কারণে এই টার্গেটের মধ্যে পড়ছে, তারা এখানে ইসলামের প্রচার প্রসার করতে দিবে না, সেটা হচ্ছে মূল টার্গেট ছিল। তো ওনার বিরুদ্ধে আপনি জানেন যে আমাদের দেশের বাড়িতে আমরা যখন এই সরকার চলে যাওয়ার পর, যখন ওই সাক্ষীদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই তুমি যে সাক্ষী দিছো আসলে ব্যাপারটা কি, বলছে দেখেন আমার তো এখানে আমি তো এখানে আমাকে যে সাক্ষী মানছে বা সাক্ষী বানাইছে এই ব্যাপারটা তো আমি জানি না। আমি না জানলে তুমি তাহলে কিভাবে সাক্ষী দিছো, এটা কিভাবে? তো বললো যে আমাদের এখানে লোকাল থানা থেকে ওয়ারেন্ট পাঠাইছে, ওয়ারেন্ট পাঠানোর পরে তারপরে আমরা যখন যাইনি
কিছুদিন পরে 3বার ওয়ারেন্ট পাঠাইছে, মানে তাদেরকে নোটিশ পাঠাইছে, ওয়ারেন্ট না সরি নোটিশ পাঠাইছে যে তোমরা এখানে তোমাদেরকে সাক্ষী হিসেবে মানা হয়েছে, তোমরা এখানে ট্রাইব্যুনালে যাবা, সাক্ষী দিবা। তো তারা যায় নাই, কারণ হচ্ছে তারা কিছু জানে না এই ব্যাপারে, জানে না কি সাক্ষী দিবে। তো তখন আলটিমেটলি যখন যায় নাই তখন তাদেরকে পুলিশ পাঠাইছে, পুলিশ পাঠিয়ে তাদেরকে বলছে যে আমাদের সাথে যাইতে হবে থানায়। থানা থেকে তাদেরকে ওইখানে ফরিদপুরে পুলিশ লাইনে নিয়ে গেছে, সেখান থেকে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে ট্রাইব্যুনালে বলছে তাদেরকে, এখানে বলছে যে তোমরা যদি আমাদেরকে সাক্ষী দিয়ে সহযোগিতা না করো তাহলে তোমাদের বিরুদ্ধে কিন্তু আমরা উল্টা মামলা করব। তো তারা গ্রামের সাধারণ মানুষ, তারা বলছে যে আমরা কোন বিপদে পড়লাম। তো তারা এই বলছে যে আমরা তো কিছু জানি না, আমরা কিভাবে বলবো। বলছে যে আমরা এই স্ক্রিপ্ট লিখে দিচ্ছি, তোমরা এই স্ক্রিপ্ট মুখস্থ করো। 3 দিন যাবত তাদেরকে এখানে ঢাকায় রেখে তারপরে স্ক্রিপ্ট মুখস্থ করানো হয়েছে। তারা বলে যে আমরা স্ক্রিপ্ট তো বুঝি না, আমরা তো এইভাবে বলতে পারবো না। বলছে যে তোমরা শুধু দাঁড়ায়ও, তোমরা কথা বলো, বাদ বাকিটা আমরা ম্যানেজ করে দিব। সাক্ষীরা ওইখানে যারা সাক্ষী দেওয়া হয়েছে তাদেরকে তারা ঠিক এইভাবে বলছে যে আমাদেরকে এইভাবে স্ক্রিপ্ট মুখস্থ করায় দাঁড় করায় তাদের মতো করে এই সাক্ষী দেওয়া নিয়ে চলে গেছে। তো এখানে এইটা আপনি প্রি প্ল্যান জিনিস না হলে কিভাবে হবে? মানে এটা তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, অথবা তারা ইসলামিস্টদেরকে এই দেশে ইসলামের প্রচার প্রসার করতে দেবে না, সেই কারণেই এই জিনিসটা করা। নাহলে একজন সাক্ষী তো থাকবে যে প্রত্যক্ষদর্শী ছিল বা জেনুইন সাক্ষী। আপনারা আমাদেরকে দেখবেন ডকুমেন্টারি করা আছে, সেই সাক্ষীদেরকে আমরা একটা ডকুমেন্টারি একটা চ্যানেল থেকে করা হয়েছে, সেখানে সবাই বলতেছে যে না এখানে আমরা কিছু জানি না, আমাদেরকে জোর করে সাক্ষী বানানো হয়েছে। তো এইটা প্রি প্ল্যান ছাড়া আর কি হবে? এটা মানে এটা আমাদেরকে এই শুধুমাত্র এই ইসলামের কারণেই আমাদেরকে ভিক্টিমাইজ করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জি, বুঝতে পেরেছি আপনার যে কথাগুলো। এখন আপনার কাছে আমার পরবর্তী একটা প্রশ্ন, এটা আপনার শুধু একা না, দুজনের কাছেই, যে আপনারা যেদিন প্রথম জানলেন যে আইসিডি থেকে আপনাদের বাবার নামে অভিযোগ আনা হয়েছে, সেদিন আপনাদের পারিবারিক অবস্থা কি ছিল, মানে আপনাদের পরিবারের অভ্যন্তরীণ কি ঘটেছিল? আচ্ছা, এ বিষয়ে না আমি ঠিক বলতে পারবো না পারিবারিক অবস্থা কি ছিল, বিকজ এটা যখন কেসটা হয় তখন আমি কিছুই জানি না। মানে এই যে যখন আইসিটি অভিযোগ আনে বা কি কি কেস টেস, এটা আমি কিছুই জানি না। মানে বিষয়টা হয়েছে কি এরকম যে আমি তো একসাথেই থাকছি, আব্বা মা, তারপরে আমার 2 ভাই ভাবিরা সবাই। কিন্তু আব্বা ইজ সো কাইন্ড পারসন, মানে উনি উনি অ্যাজ আ হিউম্যান বিং হি ইজ সো কাইন্ড, যে উনি এবং আমার 2 ভাই অলসো দে আর অলসো ভেরি কাইন্ড হার্টেড, যে ওনারা আমাকে জানতেই দেয় না এই বিষয়টা যে এরকম একটা জিনিস পরিবারের মধ্যে হচ্ছে। বিকজ নো দে থট কি যে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমি ডিসডেইন হয়ে যাব, ডিপ্রেসড হয়ে যাব, বা আমি ভেঙে পড়বো, বা আমি একটু কাজ করছি, মানে আমি চাকরি বাকরি করছি, হাসি খুশি থাকছি, এই জিনিসটা কমপ্লিটলি একেবারে ডিভাস্টেটেড হয়ে যাবে পুরো বিষয়টা, আমার দুনিয়াটা। এটাকে চিন্তা করে আমাকে আসলে একই বাসায় থাকার পরেও আমাকে আমার আব্বা এবং আমার 2 ভাই কোনো কিছুই কখনো জানতে দেয়নি। মানে আব্বার চরিত্রটাই এরকম, আমি সারা জীবন দেখছি যে আব্বা তো একজন ইসলামিক স্কলার, আলিম। তো উনি যে ইসলামিক স্কলার, ইসলামের তো একটা বিশাল দোষ হচ্ছে, মানে ইসলামের অ্যাকর্ডিং টু ইসলাম একটা অনেক বড় ক্রাইম হচ্ছে মিথ্যা বলা, যে মিথ্যা বলো না। কিন্তু আব্বা এরকম ছিলেন যে কেউ একজন খুব মিথ্যা বলে আব্বার কাছে একটু খুশি হয়ে যাচ্ছে, মানে মিথ্যা শোনায় খুব একটু ক্রেডিট নিয়ে খুব খুশি হচ্ছে। তো আমরা যদি কখনো তাকে কট করে ফেলতাম যে আব্বাও কিন্তু মিথ্যা কথা বলতেছে, তো আব্বা ওটা বুঝেও শুনেও শুনতেন না, মাথা নিচু করে থাকতেন। পরে আমাকে কখনো কানে কানে বলতেন যে মা, ও একটু মিথ্যা বলে যদি আনন্দ পায় ওই সময় তুমি তাকে আমার কাছে ধরাই দিও না। তো এই এই আব্বার স্বভাবটা এরকম। আবার কারো কেউ মিথ্যা বলছে, তো ওই মিথ্যা কি জন্য বলছে, নিশ্চয়ই সে কোনো বিপদে পড়ে বা দায় থেকে এই মিথ্যাটা বলছে। তার এই মিথ্যাটা আব্বা চট করে বিশ্বাস করে নিতেন, কারণ উনি ফার্দার মিথ্যা যেন আর না বলা দরকার হয় উনাকে তাড়াতাড়ি ওই মিথ্যাটার উপরে, মানে উনি যা দাবি করছে ওই মিথ্যাটা দিয়ে ওই দাবিটা আব্বা পূরণ করার চেষ্টা করতেন। তো আব্বা ইজ ভেরি কাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স, যে আমাকে কোনো কিছু জানতেই দেয় না যে আমার কাজ নষ্ট হবে, আমার মন নষ্ট হবে, হ্যাঁ আমি ফ্রাস্ট্রেটেড হয়ে
যাব। এই বিষয়টা আমি মাঝে মধ্যে দেখতাম যে দাদা ভাইয়া আর হচ্ছে আব্বা, মাঝে মধ্যে ভাইয়া খুব কাঁদতো, আব্বার রুমে দাঁড়ায়, আব্বার সামনে খুব কাঁদতো। তো আমি সাউন্ড পেয়ে আমার রুম থেকে যদি কখনো দৌড়ায় যাইতাম, কোনো সাউন্ড নাই, তো আমি একটু কেমন যেন মানে একটা কনফিউশনের মধ্যে এখানে ওখানে আমি দেখতাম যে কোথা থেকে তাহলে শব্দ আসলো, এরকমই। মানে ওরা আমার সামনে কোনো কিছু করতো না, এই জিনিসটা কমপ্লিটলি বলতে পারবে ভাইয়া, দাদা, মা, দে ওয়ার দ্য আলটিমেট সাফারার অফ দ্যাট টাইম। ও যেটা বললো আসলে গত টার্মে আওয়ামী লীগ সম্ভবত 2010-এ গভর্নমেন্ট ফর্ম করে আর কি। তো সেইখানে তারপরেই এখানে ওরা যেই একটা তালিকা করতেছিল যে কাদের কাদের বিচার করবে, কাকে কাকে বিচারে আওতায় আনা হবে, একটা লিস্ট করে। ওই লিস্টের একেবারে শেষের দিকে দেখলাম আব্বুর নাম। তো হয়তো 50 বা তারও পরে আর কি, এরকম একটা জায়গা গিয়ে দেখলাম আব্বুর নাম আছে। তো ঠিক আছে, দেখার পরে আমি মেন্টালি একটা প্রিপারেশন নিলাম যে হ্যাঁ হয়তো আমাদেরকে এই মানে সামনে যে ঝড় আসতেছে সেই ঝড় আমাদেরকে ফেস করতে হবে। তো মেন্টালি আসলে তখন থেকেই ইয়ে করলাম। এর মধ্যে কিন্তু আব্বু অনেকবার দেশের বাইরে গেছেন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করার পরে। তো আব্বু অনেকবার বাইরে গেছেন। আমরা বলছি যে আব্বু আপনি তো আপনার নামে এগুলো শোনা যাচ্ছে, এগুলো ওরা হয়তো এখানে আপনার কোনো একটা কিছু করবে, আপনি তাহলে বাইরে থেকে আসার দরকার নেই, আপনি বাইরে থাকেন। ওনাকে আমরা কোন রকম বাইরে রাখতে পারিনি। বললো যে দেখো আমি তো কিছু করি নাই, তো আমার ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল করবে, ট্রায়াল করে তাতে কি হবে, মানে সেটাও তো একটা ট্রায়াল হবে। তো আমি থাকি এটা ইয়ে করি, দেখি যে ওরা কি করে। আমার দেখার কিছু নাই এখানে। আমরা জানি যে এখানে আপনাকে হ্যারাসমেন্ট করবে, তা আপনি বয়স হয়েছে এখন, আপনি যেটা করেন নাই, আর আপনি যেহেতু ওরা মনে করে আপনাকে পলিটিক্যাল রাইভাল মনে করে, বা আপনি তাদের আদর্শের সাথে মিল নাই, ভিন্ন আদর্শের, তো আপনাকে হ্যারাস করতে পারে, এই বিচার করতে পারে, এরকম এগুলো করতে পারে। তো আপনি বাইরে থাকেন। কিন্তু আমরা ওনাকে আসলে শেষ পর্যন্ত বাইরে রাখতে পারিনি। তো উনি মানে দেশেই থাকছেন এবং অনেক দিন যাবত, প্রায় 2010 সাল থেকে ক্ষমতা আসার পর, তো আব্বুর বিরুদ্ধে যখন ওরা ওই যে স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল এবং সেই সময়ে ওই কথাবার্তা ফাঁস হয়ে যাওয়ার পর একজন বিচারক পদত্যাগ করলেন, তখন ওই যে আমি আগেও বলছি যে যখন দেখলাম একজন নন পলিটিক্যাল লোক কাকে ইয়ে করবে, দোষী সাব্যস্ত করবে, সেইভাবে এটাকে আব্বুর ওই সিরিয়ালটা একেবারে শুরুর দিকে নিয়ে চলে আসছে, কারণ তারা ওই বিচারটা সহজে করতে পারবে। সেই জন্য এটা ছিল তাদের টার্গেট। তো আমাদেরকে এই 2 বছর পর্যন্ত বাড়ির সামনে, অফিসে, সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, তারা ডিজিএফআই বলেন, আপনি এসবি বলেন, সবাই মানে তাদের ওয়াচে আমরা ছিলাম। তো এই 2 বছর পর্যন্ত আমরা এই ওয়াচে মানে কোনো একদিন বাদ যায় না। অফিসে গেলে অফিসেও পিছে পিছে লোক যেত, যেখানে যেতাম সেখানেই লোকজন থাকতো। তো প্রথম শুরুর দিকে মনে হয়েছে যে হ্যাঁ এটা তো একটু, কারণ এরকম সিচুয়েশন তাকে ফেস করি নাই, আর আমরা পলিটিক্স করি না, আমরা সাধারণ জীবনযাপন করি। তো সেই হিসেবে আমাদের এই জিনিসটা খুবই ভয়ের ব্যাপার ছিল। আস্তে আস্তে যখন দেখলাম যে না, এরকম মানে একটা জিনিস আপনার ভয় হইলেও সেটা ফেস করতে করতে সেটা একসময় ভয় থাকে না আর কি, সেটা একটা রেগুলার জিনিস হয়ে যায়। তো অবস্থাটা শেষ পর্যন্ত ওরকমই ছিল আর কি। জি, এখন আমরা আপনার কাছে একটা জানতে চাবো, আপনার কথার সাথে একটু জানতে চাচ্ছি, সেটা হলো আপনি বলেন ট্রায়ালের অ্যাবসেন্সিয়া। তো এই বিষয়টা যে বিচারের সময় তো আপনাদের বাবা দেশেই ছিলেন না, তিনি ট্রাইব্যুনাল মতো জানেননি, কিন্তু এরপরেও তার অনুপস্থিতি তার বিচার করা হয় এবং তাকে শাস্তিও দেওয়া হয়। তো এটা তো আপনি যেটা বললেন সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল আর একটা ষড়যন্ত্র ছিল, তাই না? তো এই বিষয়ে যদি আপনার মন্তব্যগুলো দিতেন। না, ওইটা মানে কি, উনি যে দেশে ছিলেন না শেষ পর্যন্ত, আমি বলি তো এই অবস্থার, যেটা আগে বললাম যে আমাদের বাসার সামনে, সব জায়গায়, অফিসে, সবখানে যেখানেই যেতাম আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন লেগে থাকতো আর কি। তো এরকম অবস্থার পরে একটা অবস্থা যখন ওই অন্যদের বিচার করতে পারলে না, কারো ফাঁসির রায় দিতে পারলে, মানে ফাঁসি এক্সিকিউট করা যাবে না, কিন্তু সামনে একটা নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে কাউকে একটা ফাঁসি কার্যকর করতে হবে। তো আমাদেরকে তারা চুজ করার পরে
আমাদের যারা লয়ার ছিলেন বা আমাদের যারা হিতাকাঙ্ক্ষী লোক ছিলেন, আব্বুর বন্ধু বান্ধব মহল ছিলেন, তারা সবাই বলতে লাগলেন যে আপনারা এই ট্রায়ালটা ফেস করেন না। কারণ হচ্ছে যেখানে পূর্ব পরিকল্পিতভাবে এই ট্রায়াল করা হচ্ছে, একটা পলিটিক্যালি একটা বিচার করা হচ্ছে, এবং এটার কোনো তারা এটা কোনো কিছু তো থামবে না আর কি। আপনি একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে যদি দিয়ে যায় একটা জিনিস, একটা সত্যি ঘটনা বা একটা বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আপনি বিচারের আশা করতে পারেন। কিন্তু আপনি এখানে বিচারের আশা করবেন কিভাবে? এখানে তো তারা পূর্ব পরিকল্পিতভাবে এটা করতেছে। আপনি যাই বলেন না কেন, আপনাকে ফাঁসি দিবে। সুতরাং আপনি জানতে পারতেছেন যে আপনাকে ফাঁসি দেওয়া হবে, কোনো সুষ্ঠু বিচার হবে না। তো সেখানে আপনি এটা ফেস করা মানে হচ্ছে আপনি আত্মহত্যা করতেছেন। আপনি কি আত্মহত্যা করবেন নাকি আপনি চলে যাবেন? তো শেষ পর্যন্ত হি ওয়াজ এবল টু এসকেপ, এটা একটা ফরচুনেটলি আর কি উনি যেতে পেরেছেন, এবং উনি এই বিচার ফেস করতে চাননি। কারণ হচ্ছে এটা সুষ্ঠু কোনো বিচার হইলে উনি ফেস করতেন অবশ্যই। সেখানে কথা বলার সুযোগ থাকতো, এভিডেন্স দেওয়ার সুযোগ থাকতো, সেখানে আমরা সঠিক বিচার আশা করতে পারতাম। তো এইটা উনি এই বিচার ফেস করেন এবং শেষ পর্যন্ত চলে গেছে। আমি একটু প্রশ্ন আবার আপনাকে করতে চাই, সেটা হলো যে আমি যদি আইনের লোক নই, আমার আইনের বিষয়ে জ্ঞান খুবই কম, তো আপনাকে জিজ্ঞেস করি, আপনারা যেহেতু এই বিষয় নিয়ে অনেকদিন ধরে এর ভুক্তভোগী, তো আপনারা হয়তো জানবেন বা হয়তো এই বিষয় নিয়ে জেনে থাকবেন যে অনুপস্থিতিতে যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে অনুপস্থিতিতে তাকে কি আবার আপিলের কোনো সুযোগ নেই, বা তাকে জামিন বা এই ব্যাপারে কোনো সুযোগ আছে কি? এই বিষয়টা আসলে আমি পুরোপুরি এখনো এই বিষয় নিয়ে লয়ারদের সাথে লিগ্যাল ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো সেই বিষয়টা আমরা এখন লয়ারদের সাথে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বসে তারপরে এই বিষয়গুলো আলোচনা করে লয়ারদের মধ্যে ওনারা আইন কি আছে সেটাকে দেখে তারপরে আমরা ওনাদের সাথে পরামর্শ করে ওনারা আমাদেরকে যেভাবে পরামর্শ দেন আমরা সেইভাবে কাজ করব। এখনো এই ব্যাপারে আমরা আসলে পুরোপুরি অবহিত না, তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করব। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকতে, তা হলো যে যারা তৎকালীন যখন আপনাদের বিরুদ্ধে এই মামলা মোকদ্দমা শুরু হয়, তো যারা তৎকালীন সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ছিল বা বিরোধী দল ছিল বা যারা অপোজিশনে ছিল, তারা অনেকেই বলেছে যে ট্রাইব্যুনাল ভুয়া, এটা একতরফা, এটা একটা রাজনৈতিক প্রতিশোধের মঞ্চ, এরকম অনেক কথাই তারা বলেছেন। তো এইসব বিষয়ে আপনাদের অভিমত, যে তারা কি ঠিক বলেছেন নাকি? এটা আমি চাচ্ছি আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে বলুন। না, আমাদের অভিজ্ঞতা আমি পিছনের যে কথাগুলো বলেছি আর কি, যেখানে রাজনৈতিক ভাবে এই সমস্ত জিনিসটা করা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্ন মতাদর্শে যারা সরকারকে যারা পছন্দ করেন না বা সরকারের একমতের সাথে একমত না, এই সমস্ত লোকদেরকে আপনি দেখেন, শুধু এই বিচার না, এই বিচার ছাড়াও আপনি দেখেন রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা কি কেউ সুষ্ঠুভাবে বাসায় থাকতে পারছে, বা তারা কি সুষ্ঠু জীবনযাপন করতে পারছে? তারা কি কেউ হয়রানির শিকার হয় নাই, অত্যাচারের শিকার হয় নাই, জুলুমের শিকার হয় নাই? এমন কোন পরিবার কি কেউ আছে? রাজনীতিটাকে আসলে এমন ভাবে নিয়ে গেছে। আগে একই পরিবারের দুই ভাই দুই রাজনীতি করতেন, দুই দল করতেন, তারা মাঠে রাজনীতি করতেন, মাঠে থেকে যখন বাসায় চলে আসতেন রাজনীতিটা মাঠ পর্যন্তই রেখে আসতেন, বাসায় কোনো এই রাজনীতির প্রভাব পড়তো না। কিন্তু এই গত সরকার এমন ভাবে এই রাজনীতিটাকে একেবারে ঘর পর্যন্ত নিয়ে গেছে যে কেউ আসলে কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভাবে নির্যাতন, এবং প্রত্যেকটা মানুষেরই এক একটা হিসাব নিকাশ তৈরি হয়েছে। পরিবেশটা এমন ভাবে করা হয়েছে যে এখানে রাজনৈতিক ভিন্ন মত যারা তারা এই দেশে কোনো রকম থাকতে পারবে না। শুধুমাত্র যারা সরকারি দলের এবং সরকারের মতের সাথে একমত আছে তারা থাকতে পারবে। তো এই বিষয়টা আর কি এরকমই হয়েছে যে আমরা এই প্রতিপক্ষ থাকবে না আর কি, এটা খুবই স্পষ্ট, এবং আমরা সেইভাবেই ওইভাবেই তাদের এই রোষানলের শিকার হয়ে পড়ছি, ভিক্টিমাইজ। জি, বুঝতে পেরেছি। তো এখন আমরা বর্তমান অবস্থায় আসি, যে বর্তমানে নতুন বাংলাদেশ, নতুন সরকার। তো এই নতুন সরকার আসার পরে
আপনারা কি কখনো চেষ্টা করেছেন এই সরকারের উচ্চ মহলে বা আদালতে সত্যটি তুলে ধরতে, বা এই বিষয়ে বর্তমান সরকার কি আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা? আচ্ছা, এখানে আপনারা দেখেছেন যে আব্বুর একটা কনক সরোয়ার একটা করেছিলেন আর কি, একটা ইন্টারভিউ করেছেন, এবং সাংবাদিক আমাদের পত্রিকার সাংবাদিক ওলিউল্লাহ নোমান ভাইও একটা করছেন, ওনার একটা ইন্টারভিউ করছেন। তো এই দুই ইন্টারভিউর মাধ্যমে উনি ওনার কথা, যেই কথাগুলো আর কি আমাদের প্রতি যেই অবিচার হয়েছে এবং ওনার কি বক্তব্য, সেই বিষয়গুলো উনি বলার চেষ্টা করছেন এই দুইটা ওয়েতে, এটা সোশ্যাল মিডিয়াতে। এবং আমরা এর বাইরে আসলে কোনো গভর্নমেন্ট লেভেলে ওইভাবে আমরা কথাবার্তা বলি নাই, কারণ হচ্ছে যে আপনারা জানেন ওইখানে যারা আমাদের, আমরা চাচ্ছি যে জিনিসটা পলিটিক্যালি প্রেশারাইজ করে বা অন্য কোনো ওয়েতে না করতে। কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে যে বিচার করা হয়েছে সেই বিচারে আসলে কোনো নিয়ম মানা হয় নাই। আপনি যদি বলেন ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের আইসিটির যে ফরমেশন আছে, সেখানে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারেও কিছু অন্ধকার আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে আমরা লিগ্যাল ওয়েতে সবকিছু করার জন্য। লিগ্যাল ওয়ে মানে হচ্ছে আপনারা জানেন যে এখানে যাদেরকে সাক্ষী মানা হয়েছিল তারা স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা কোনো কিছু জানি না, আমাদেরকে জোর করে সাক্ষী নেওয়ানো হয়েছে। আপনি সেই তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের কথা মানে দেখলেই বুঝবেন যে আসলে এটা কিভাবে করা হয়েছে, পরিকল্পিতভাবে কিভাবে মানুষকে জোর করে ধরে স্ক্রিপ্ট মুখস্থ করে তারপরে সাক্ষী দেওয়ানো হয়েছে। তো এবং আব্বুর কেসের ব্যাপারে ডেভিড বার্গম্যান, যিনি ব্রিটিশ জার্নালিস্ট, উনি খুব কাছের থেকে আব্বুর কেসকে অবজার্ভ করছেন এবং ওনার একটা ফাইন্ডিংস আছে এবং ওনার একটা অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিসে দেখানো হয়েছে যে কিভাবে অসঙ্গতি, বিচারের অসঙ্গতি, এবং কিভাবে তড়িঘড়ি করে ইচ্ছা মতো আর কি, মানে যা ইচ্ছা তাই করে এই বিচার করা হয়েছে। তো এবং আমাদের আমরা বিশ্বাস করি যে আইনগতভাবে আমরা এইটা যদি আপিল করি অথবা আইন লিগ্যাল প্রসিডিউরে যাই, এই কেসটা কোনো কেসের মধ্যে পড়ে না। কারণ একটা ডেভিড বার্গম্যানের আপনি অ্যানালাইসিস দেখলে, একজন যারা রিক্সা চালায় বা স্বল্প শিক্ষিত, আপনি এইসব লোকও যদি ওই অ্যানালাইসিসটা পড়ে, তারা বুঝবে যে আসলে কিভাবে এই বিচারে অসঙ্গতি করা হয়েছে এবং যেন তেন ভাবে মানে তাদের ইচ্ছা মতো আর কি বিচার করে গেছে। তা আমরা কোনো গভর্নমেন্ট লেভেলে বা কোনো উপরের লেভেলে আমরা চাই যে এটা লিগালি হোক। এটা আমরা এই বিষয়গুলোতে আমরা কাউকে ধরপাকড় করা, অনুরোধ করা, এই জিনিসটা আমরা করতে চাই না, করার দরকারও হবে না। কারণ আমরা জানি যে আমরা কোনো অন্যায় করি নাই, এবং সেই অন্যায় করি নাই এই জিনিসগুলো যদি আমরা কোর্টে উপস্থাপন করতে পারি এবং কোর্ট যদি আমাদের এই জিনিসগুলো ঠিক মতন শুনেন, সঠিক বিচার করেন, তাহলে এই বিচারটা আসলে কোনো বিচার না। ইনশাআল্লাহ ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো কিছুই থাকবে না, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, যেহেতু আপনি অনন্য, আমি একটু বলি যে আপনার এই যে আগের কোশ্চেনটা ছিল না যে ট্রাইব্যুনাল কি ভুয়া, এটা জিজ্ঞেস করলেন যে হ্যাঁ ভুয়া একতরফা রাজনৈতিক কোনো কিছু ছিল কিনা। আচ্ছা, আওয়ামী লীগের মানুষকে মেরে ফেলার, প্রকাশ্যে মেরে ফেলার ইয়াটা কি ছিল, হাতিয়ারটা কি ছিল বা উপায়টা কি ছিল? এই কোর্ট ছিল না, এই যে কি বলে ওই যে সুপ্রিম কোর্ট বলেন, বা এই যে বিচার ফয়সালা করে যে মানুষকে, বিচার বিভাগ যেটা বিচার ফয়সালা করে যে মানুষকে মেরে ফেলা, এতে কোনো দোষও হইল না, আবার মানুষও মরে গেল। আর এই সরকারের প্রধান ওই যে আওয়ামী লীগের প্রধান ইয়া কি ছিল, ওই কি বলে ওই যে সন্ত্রাসী দল কারা ছিল, এই পুলিশ, তারপরে হচ্ছে গিয়ে এই ছাত্রলীগ, তারপরে পুলিশ, তারপরে হচ্ছে গিয়ে এই যে যারা এই ডিফেন্সে আছে, ডিবি, এসবি, এগুলি না ছিল ওদের মেইন সন্ত্রাস করবার জন্য এদেরকে রাখছিল। তো এটা তো পরিষ্কার, এটা তো এতদিন পরে এসে আমাদের বলার কিছু নাই যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওরা ট্রাইব্যুনাল করছিল, মানে আমাদেরকে মারবার জন্য এটা একটা ভুয়া, একটা মিথ্যা, একটা ষড়যন্ত্র করে এরকম একটা ট্রাইব্যুনাল করছিল।
এটা তো আমাদের আর বলার কিছু নাই। সারা বাংলাদেশ জানে, পৃথিবী জানে যে ওরা এই বিচার বিভাগের মাধ্যমে কিভাবে মানুষকে মেরে ফেলছে। নাহলে আপনি দেখেন যে এতগুলি আলেমকে কিভাবে দিন দাহারে একেবারে মানে প্রকাশ্য দিবালোকে এরা ফাঁসি দিয়ে মেরে ফেললো, এবং কেউ একটা কোনো কিছু বলবার নাই, কোনো প্রতিবাদ করবার নাই, কোনো কথা বলবার নাই। কারণ হচ্ছে এরা বিচারের মাধ্যমে মারছে, মানে তারা বিচার হয়েছে তাদের, তারা দোষ করছিল, তাদেরকে ফাঁসি দিচ্ছে। এই যে খুনটা করা হইলো, এটা ওই বিচার দিয়ে করার কারণে কারো কোনো কিছু বলার নাই। তো এটা ছিল তাদের হলো গিয়ে একটা হাতিয়ার, মানুষকে মেরে ফেলবার, এবং ভালো মানুষকে মারার হাতিয়ার ছিল। ভালো মানুষের মধ্যেও যারা ভালো, এই যে আলেম সমাজ, এই আলেম সমাজকে মেরে ফেলা, তারপরে এই যে যারা দেশ রক্ষা করবে, হ্যাঁ, তাদেরকে আর্মি টার্মি এগুলি মেরে ফেলা, এগুলি তাদের এই ট্রাইব্যুনাল ছিল, এইটাই একটা তাদের বিষয়, মানে তাদের হাতিয়ার। আর এই যে যারা পুলিশ টুলিশ ছিল, এগুলি ছিল হচ্ছে সন্ত্রাস। আর এরপরে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে বর্তমান সরকার আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে কিনা, বা আমরা তাদের কাছ থেকে কি পাচ্ছি। তো বর্তমান সরকারের মানে হাসিনার যে ইয়াটা গেল, রেজিমটা গেল, এখানে যে পরিমাণ ম্যাসাকার ওরা করছে, সেই পরিমাণ ম্যাসাকার থেকে আসলে কোনটা রেখে কোনটা করবে, মানে কোনটা আগে ইম্পর্টেন্ট কোনটা পরে ইম্পর্টেন্ট, এগুলি একটা বিশাল মানে চিন্তার বিষয়। এটা যে কোনো মানুষ এত শর্ট টাইমের মধ্যে এত বছরের একটা ম্যাসাকারকে কোনটা রেখে কোনটা ঠিক করবে, আগে কিভাবে ঠিক করবে, এমন ভাবে ডাবাই দিয়ে গেছে, এমন ভাবে ধ্বংস করে গেছে যে এটা আসলে চিন্তার বিষয়। তারপরেও আমি বলবো যে বর্তমান সরকার কিন্তু আমাদেরকে সাহায্য, মানে অঘোষিত ভাবেও সাহায্য করা হচ্ছে। যেমন আমার ভাই ফিরে আসছে, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখন বাংলাদেশে থাকতে পারতেছি, আমাদের বাচ্চারা আর কি, তারপরে আমার ভাবিরা থাকতে পারতেছে। এই যে আমরা দেশে থাকতে পারতেছি এবং উইথ মানে সেফটি সিকিউরিটি, এটাও আমাদের জন্য এই সরকারের তরফ থেকে একটা সহায়তা বা পজিটিভ সাইন। এবং এটা যদি এই সরকার যদি এরকম না হইতো, তাইলে এটা আসলে আমাদের পক্ষে এতটুকু করা সম্ভব হইতো না। আর বাদ বাকি যা আছে, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আব্বা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। আব্বা ছিলেন ইসলামিক স্কলার, এখনো আছেন ইসলামিক স্কলার। উনি মানুষ মানে অথেন্টিক ইসলাম, যেটা আপনি কেচ্ছা কাহিনীতে বহু ইসলাম শুনতে পারবেন এখানে ওইখানে, ওই ইউসুফ জুলেখার গল্প তারা গান গাইতে গাইতে বলতেছে, কিন্তু আসল যে ইসলামটা, আমি মানে রোজাটা আমি কিভাবে রাখবো, জাকাতটা আমি কতটুকু দিব, হ্যাঁ, নামাজে আমার কিভাবে আদায় করতে হবে, এই সমস্ত, তারপরে কবরে গেলে কি হবে, জানাজা করা, এই সমস্ত জানার মানুষ জেনে, মানুষের জীবনের জন্য যা দরকার এটা জেনে যে উপকৃত আব্বার দ্বারা এই বাংলাদেশ হয়েছে, এবং বাংলাদেশের বাইরেও যারা থাকে, দেশ বিদেশে যারা উপকৃত হয়েছে, আসলে তারা আব্বাকে সবাই ভালোবাসে। এবং এই ব্যাপারে যখন ইনশাআল্লাহ আমরা যাব সামনের দিকে, তখন আব্বাকে কেউ খারাপ জানবে বা আব্বাকে কেউ ফিরাই দিবে বা আব্বার বিরুদ্ধাচরণ কেউ করবে, উই ডোন্ট বিলিভ দ্যাট। আমরা ওরকম কিছু বিশ্বাস করি না। ইনশাআল্লাহ ভালোই হবে। এবং সরকার যা যাচ্ছে, সরকার যা করছে, তারা যদি শুধু ইনসাফের সাথে কাজটা করে, যে উইচ ইজ রাইট অ্যান্ড উইচ ইজ রং, এই রাইট রং চিন্তা করেও যদি তারা আগায়, তাইলেও ইনশাআল্লাহ আমাদের আর সামনে কোনো ভয় নেই। and we strongly believe in Allah, যে আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন এই ব্যাপারে। জি, ধন্যবাদ আপনাকে এই বিষয়টা পরিষ্কার করে বলার জন্য। এখন আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন যেটা আমার থাকছে, তা হলো আমরা একটু শুরুর দিকে যাই। শুরুর দিকে বলতে, আপনার বাবার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, এগুলো আসলে কোথা থেকে এলো? আর একটু আগে আপনাদের মধ্যে একজন বললেন যে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল কিনা। তো আমার আপনার কাছে এই প্রশ্নটা এটাই, যে তখন কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল কিনা, নাকি সেগুলো আসলে সবই সাজানো সাক্ষ্য ছিল যেটা আপনারা বলছেন? না, পুরোটাই সাজানো ছিল। কারণ হচ্ছে মানে এখানে আব্বার কেসে 22 জনের মতো টোটাল সাক্ষী নেওয়া হয়েছিল, 22 জন সাক্ষ্য দিচ্ছেন। তো তার মধ্যে আমরা 15-16 জন সাক্ষ্য, যারা পরবর্তীতে এখন বলতেছেন যে আমাদেরকে ধরে নিয়ে সাক্ষী দেওয়া হচ্ছে, জোর করে সাক্ষী দেওয়া হচ্ছে, এর মধ্যে 15-16 জন এরকম আছেন। তো একটা সাক্ষীর মধ্যে যখন টোটাল 22 জন সাক্ষী নেওয়া হয়েছে, তার মধ্যে
তিনজন বোধহয় তিনজনের 4জন মারা গেছেন, আর 2জন বোধহয় তারা ইন্ডিয়াতে পরবর্তীতে তাদের ফ্যামিলি চলে গেছে, তারা সেই সাথে তারাও মুভ করছে। এবং বাদ বাকি আপনার ধরেন 15, 14, 15, 16 এরকম নাম্বার আছে, তারা বলতেছে আমাদেরকে জোর করে ধরে সাক্ষী নেওয়ানো হয়েছে। তো এখানে তার মধ্যে একজন সাক্ষী আছে যিনি যার নাম হচ্ছে তার নাম হচ্ছে মান্নান। সে আমাদের এখানে স্থানীয় ওইখানে চেয়ারম্যানও ছিল মাঝখানে, মানে আওয়ামী লীগের সময় পুরস্কৃত হয়েছে, তার অত্যাচারে মানুষজন অতিষ্ঠ হয়েছে এবং এমন কোন লোক নাই, সে মানুষজন, সাধারণ মানুষজন তাদেরকে অত্যাচার করছে। সেই লোকের বয়স ছিল মাত্র হচ্ছে আপনার ইসের সময় 71-এ তার বয়স ছিল 12 বছর। এখনকার মানুষ 12 বছরে যতটা ম্যাচিউরড হয়, 71-এ এই 50 বছর আগে মানুষ তাদের ম্যাচুরিটি অনেক কম ছিল। 12 বছর বয়সে একজন মানুষ সাক্ষী দিয়ে, 12 বছর যার বয়স হয়েছে, বা 13 বছর, 14 বছর, 15 বছর, এই যে তাদের যে এইজ 15 বছর ধরলাম আমি, সেই এইজে একজন মানুষ, আপনি চিন্তা করেন যে কথার কথা একটা এলিগেশন করছে যে মিলিটারি আসছে একটা বাজার ঘর পোড়াচ্ছে, মানুষ মারতেছে, আর সে 15 বছরের মানুষ কাছের থেকে দেখছে যে গুলি করছে। 15 বছরের একটা বাচ্চা, সে কি ভয়তে তার বাবা মা কি তারকে ওইখানে রাখবে? সে কি কাছের থেকে এই জিনিস দেখতে পারে? এটা কি সম্ভব? এই সেম মামলা আবার বিরুদ্ধে অনেক আগে 74-এ হয়েছে। সেই সময় তো 74 মানে হচ্ছে তখন শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত আছেন, এবং 15 আগস্টের এটা হচ্ছে আগে, মানে 74-এ, উনি তো 75-এ মারা গেছেন। তো 74-এ ওই সময় তখন বিচার হয়েছে, তখন তো ট্রাইব্যুনাল সবকিছু তাদের দখলে ছিল, বা বিচার কাজ আওয়ামী লীগের দখলে ছিল। সেই সময় উনার বিরুদ্ধে ওই জাজ নিজে ওদেরকে করছেন, ক্রস চেক করে তাদের সাক্ষীদেরকে জেরা করছে। তখন দেখছেন যে না, এই জিনিসের মধ্যে কোনো সত্যতা নাই। তখন ওনার বিরুদ্ধে শুধু 2টা মামলা করছিল, সেই 2টা মামলায় তখনই উনি বেকসুর খালাস হয়েছে। এবং সেই সময়ের আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেই সময়ের ওই মামলাগুলোই যেগুলোতে উনি খালাস হয়েছেন, সেই মামলাগুলোই এখানে এনে তারপরে করছে। অন্য একজনের মামলা এখানে যে ট্রাইব্যুনাল আরো যাদের বিচার হয়েছে, তাদেরকে একই জিনিস করছিল, যে পিসের মামলা হয়েছে, সেই মামলায় তারা খালাস পেয়ে গেছেন, সেই মামলা খারিজ হয়ে গেছে। সেই মামলাগুলো এখানে এনে সেই মামলাগুলো নতুন করে এখানে উপস্থাপন করছে। কোর্ট বলছে, মানে এখানে যারা তাদের ডিফেন্স লয়ার ছিল, তারা বলছে যে এই মামলাগুলো তো আগে হয়ে গেছে, সেম জিনিস আবার নতুন করে একই জিনিস মামলা করা হয়েছে, কিন্তু তারা এই নথি দেখেনি না, এটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই হচ্ছে বিচারের অবস্থা ছিল। তো আমি যেটা বলতেছিলাম যে ওইখানে দেখেন 15 বছরের এই লোক এখানে এসে সাক্ষী দিচ্ছে যে আমাদেরকে, আমরা দেখছি যে উনি মারছে। তাহলে বিচারের অবস্থাটা কি ছিল? আপনি মনে করেন যে এইটা কি কোনো সুষ্ঠু জিনিস ছিল? এটা কি কোনো সুষ্ঠু বিচার হইতে পারে? যখন আমরা কোর্টে যাব, যখন এই সাক্ষীরা কথা বলবেন, তখন দেখবেন যে আরো অনেক নতুন জিনিস বের হচ্ছে, যেগুলো খুবই অবিশ্বাস্য, মানে এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তখন একটা জিনিস হবে, আমাদেরকে আল্লাহ হয়তো এই জন্যই আব্বুকে এতদিন পর্যন্ত জীবিত রাখছেন, যে মানুষের চোখে আঙ্গুল দিয়ে সত্যটা দেখানোর জন্য, যে কি অনিয়ম হয়েছে, কি অবিচার হয়েছে, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকছে, সেটা হলো এই যে বাংলাদেশে 2.0, এই যে পরিবর্তিত রাজনৈতিক সময়, এখন কি আপনারা মনে করছেন যে পুনর্বিচার আবার করা সম্ভব, বা সবার সামনে এই আসল ইতিহাস নিয়ে আসার সুযোগ আছে, বা সুযোগ এসেছে এখন আপনাদের কাছে? এটা আমরা বললাম, এই লিগ্যাল পয়েন্ট গুলোতে আমরা লয়ারের সাথে কাজ করছি। লিগ্যাল প্রসিডিউর কি হবে, কিভাবে, এটা আইন কি আছে, সেখানে যদি আমরা এই পুনঃতদন্ত বা পুনর্বিচারের এখানে যদি কোনো ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা যদি আমরা সেটা লিগ্যালি যেতে পারি, তখন আমরা এইটা প্রমাণ করতে সক্ষম হব যে এখানে কি বিচারের অনিয়ম হয়েছে, এখানে কি দুর্নীতি। জি, ধন্যবাদ। আসল ইতিহাস বলতে যা আমরা বলবো, সেটা তো সামনে চলে গেছে। আপনি দেখেন নাই যে, বা বাংলাদেশ কি দেখে নাই যে
রাজাকার শব্দ থেকেই কিন্তু ওই আওয়ামী লীগের পতন হয়ে গেছে। জি অবশ্যই। এই যে বাচ্চারা জীবন দিয়ে দিল, বাচ্চারা জান দিয়ে দিল, এবং আপনি এটা কি আশ্চর্য ঘটনা যে একটা বাচ্চা মারা গেছে, তার মা বলতেছে, তার বাপ বলতেছে যে যা হবার হয়ে গেছে, আমরা এখন চাই যে দেশটা যেন শান্ত হয়ে যায়, দেশটা যেন জালিম মুক্ত হয়। আপনি কল্পনা করতে পারেন একটা মা বাপ বলতেছে, তার কোন ছেলে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে উঠছে, এরকম একটা ছেলে মারা গেছে, সেই মার বুকের মধ্যেও একটা মানে ছেলে হারানোর থেকে বেশি আকুতি হচ্ছে যে দেশ যেন জুলুম মুক্ত হয়, মানুষ যেন সেফ থাকে এই সরকারের হাত থেকে। এইটা আমার কাছে মনে হয় যে একেবারে কমপ্লিট একটা ডিভাইন ফিলিংস আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিচ্ছে। একটা হলো জীবন দিয়ে দেওয়ার, যে জীবন দিয়ে দিব, আর একটা হচ্ছে যে এটাকে মেনে নেওয়ার, মানে মা বাবা পর্যন্ত সন্তানকে রেডি করে কাফনের কাপড় পরায় রাস্তায় নামাই দিচ্ছে। এটা কোনো মানুষের পক্ষে মানবীয় কোনো অনুভূতি থেকে এটা আমার কাছে মনে হয় যে সম্ভব না। এটা যদি আল্লাহর তরফ থেকে একটা ডিভাইন ডিক্রি বা ডিভাইন অর্ডার যদি না হয়ে যায়, এটা কোনোভাবেই সম্ভব না। তো নতুন করে তো ইতিহাস হয়েই গেছে, মানে হাসিনারে তো এই রাজাকার শব্দই তো হাসিনারে এখান থেকে এই দেশ থেকে তাড়াই দিছে, এবং আল্লাহর কাছে চাই যে ও যেন আর জীবনে না আসতে পারে, কোথাও যেন না যাইতে পারে, দেশেও থাকবে না, বিদেশেও থাকবে না, ও মাটির নিচে গিয়েও কোথাও জায়গা পাবে না। এটাই হলো গিয়ে ওর পরিণত হবে। আর পুনর্বিচার ইনশাআল্লাহ আমরা মানে উই আর ভেরি মাচ হোপফুল, এবং আমরা 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 উই বিলিভ ইন আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত যেহেতু রাখছেন, এবং আমার বড় ভাই চলে গেছে, দ্যাট ইজ আ স্যাক্রিফাইস ফর দ্য সেক অফ ইসলাম। কিন্তু ওরা যে অত্যাচার করছে, করার পরেও যে আব্বা যে এই পর্যন্ত জীবিত আছেন, এইটা ইনশাআল্লাহ আব্বাকে আবার আমরা বিশ্বাস করি যে বাকি পথটুকু আল্লাহর হুকুমে এবং এই মানুষের মনে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেবে, এবং আল্লাহ তাদেরকে সঠিক বিচার করার তৌফিক দিবে, হুকুম দিয়ে দিবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমরা ভালো বিচার পাবো। উই আর হোপফুল ফর দ্যাট। জি ধন্যবাদ। তো আমরা এখন চলে এসেছি আমাদের শেষ প্রশ্নে। সেটা হলো আপনার বার্তা কি, অথবা আপনাদের বার্তা কি জাতির উদ্দেশ্যে, আর বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যারা ইতিহাসের নামে এতদিন বিভ্রান্ত হয়েছে? আসলে আমার মানে আমরা বার্তা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য যেই পজিশন লাগে, আমরা খুবই লেম্যান আর কি, মানে এই বার্তা দেওয়ার মতো অবস্থা বা ওইরকম ওই প্রোফাইল মেনটেন করি না। তারপরেও আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বাইরে থাকা অবস্থায় 12 বছর তো বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় এই যে মানে আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা, অত্যাচার, নির্যাতন, এই সমস্ত কিছু ওখানে বসে বসে যখন চিন্তা করতাম, এই যে আপনার ধরেন শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করা হলো, কিসের জন্য? সেখানে বলতেছে ফাঁসি চাই, কিন্তু আমার মনে হয় কথাটা হওয়া উচিত যে বিচার চাই, সঠিক বিচার। আগে তো সঠিক বিচার হবে, তারপর হচ্ছে বিচারক বা ওই আইন নির্দিষ্ট করবে বা আইন ডিসাইড করবে যে কার ফাঁসি হবে, কার যাবজ্জীবন হবে, বা কার কি সাজা হবে, এটা আইন এটা ডিসাইড করবে, এটা আদালত ডিসাইড করবে। কিন্তু ওইখান থেকেই দুটো ন্যাশন, মানে একটা নেশনকে কিভাবে ডিভিশন করা হয়েছে, ওইখান থেকে যে ডিভিশন শুরু হয়েছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতাম। একটা ইয়াং জেনারেশনকে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ব্যবসা আওয়ামী লীগ সরকার করছে, সেই ব্যবসা দিয়ে তারা কিভাবে একটা জাতিকে ডিভাইড করছে, বিশেষ করে একটা ইয়াং জেনারেশনকে। আমি চিন্তা করতাম যে আল্লাহ, তুমি এই যে জাতিকে এইভাবে ডিভাইড করছে, এটা ইয়াং জেনারেশনকে মগজ ধোলাই করে একটা বায়াস্ট করছে, এই জিনিসটা কত বছর লাগবে এই জিনিসটা সংশোধন হইতে, এটা খুব চিন্তা করতাম, যখন সবসময় চিন্তা করতাম। কিন্তু আপনি দেখেন, মানে আমরা অনেক কিছু চিন্তা করি, আমরা মনে করি যে এটা কতদিনে ঠিক হবে, আমরা খুব ব্যস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহর কি ফয়সালা দেখেন, মাত্র 1 মাসের সময় লাগে নাই একটা এই ইয়াং জেনারেশন, এই স্টুডেন্টরা তাদের সঠিক বুঝতে পারার
এবং সেই বুঝ অনুযায়ী কাজ করা, এটা আল্লাহর ব্যবস্থা। মানুষের মধ্যে আসলে মানুষ চিন্তা করলেও সেটা মানুষের কাছে নাই, এটা আল্লাহ ব্যবস্থা করে রাখছে। আর যেটা সত্য সেটা সমাজে থাকবে, প্রতিষ্ঠিত হবে, যেটা অন্যায় অত্যাচার সেটা সমাজে থাকবে না, এগুলা ইন্ডিয়া দিয়েই পালায় যাবে। আমরা চাই আপনারা দোয়া করবেন আমাদের বিরুদ্ধে যেই অন্যায় অত্যাচারের বিচার হয়েছে, সাজানো নাটক হয়েছে, সেই নাটকগুলো যেন শেষ করে আল্লাহ যেন আমাদের এই সঠিক বিচার আমরা যেন পাই এবং আল্লাহ যেন ঠিক মতো ফয়সালা করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানে সত্য, সত্য, ইনসাফ, ইসলাম, এই তিনটার সাথে কিন্তু মানে একে অন্যের সাথে কিন্তু খুব সূক্ষ্মভাবে ওতপ্রোতভাবে জড়িত। যে সত্য, তারপরে হচ্ছে এই ইনসাফ, ইসলাম। তো ইসলামের আরেক নাম কি? ইনসাফ। এখন এই ইনসাফ প্রতিষ্ঠা কে করে? আল্লাহ করে। আল্লাহ কারে দিয়ে করায়? এটা পুতুলরা দিয়েও করাইতে পারে, আবাবিল পাখিরে দিয়েও করাইতে পারে, কোনো শক্তিশালী কারো হওয়ার দরকার নাই। আর এই যে জুলুম যারা করছে, যুগে যুগে যারা জুলুম করছে, এরা সবসময় দেখা গেছে একটা শক্তিশালী গ্রুপের থেকে সেই জুলুম করতেছে। এটা দুর্বল মানুষ জুলুম করতে পারে না। কিন্তু ওই শক্তিশালী মানুষের শেষ পরিণতি কি হয়েছে, এইটা ইতিহাসেও যা মানে কোরআন হাদিস থেকেও আপনি যা পাবেন, আর ইতিহাসে আপনি যা পাবেন, এই আপনি সেটা চোখের সামনে দেখছেন। এই যে বাচ্চাগুলি, এই যে ইনসাফ, আল্লাহ যাদেরকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করলো, এই বাচ্চাগুলি কিন্তু জন্মের পরের থেকে শুধু বই খাতায় মুজিব, হাসিনা এগুলি পড়তে পড়তে বড় হইল। আর কাউরে চেনে নাই। জালেম উলামারা যে মাইরে ফেলছে এদেরকে চেনে নাই, যে আর্মি মেরে ফেলছে এদেরকে চেনে না। হাতে অ্যান্ড্রয়েড আর হচ্ছে এগুলি এই জানতে জানতে কোশ্চেন আনসারের পরীক্ষা দিয়ে পাশ করে মার কানাতে বড় হয়েছে। বড় হয়ে ওরা হাসিনার এই উল্টাই দিছে। কি একটা আশ্চর্য ব্যাপার! মানে ইনসাফ কিভাবে আল্লাহ প্রতিষ্ঠা করে, এবং বাচ্চাদেরকে দিয়ে, মানে ওদেরকে দিয়ে কোনোদিন কোনো, আপনি দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চাগুলি চলে আসছে, অসম্ভব ব্যাপার। এত আদরের এসিতে থাকা এই সমস্ত বাচ্চাগুলি নেমে এসে রোদ্রের ভিতরে কিভাবে ভাইদের জন্য যুদ্ধ করে নিজেরা জীবন দিয়ে ওরা একটা ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলছে। একটা জুলুম থেকে, এত বছরের 15 বছরের একটা জুলুম থেকে, 16 বছরের একটা জুলুম থেকে একটা দেশকে তারা বের করে নিয়ে আসছে। এবং এইটাই হচ্ছে গিয়ে আল্লাহর হুকুম, এটাই হচ্ছে গিয়ে আল্লাহর প্রতিষ্ঠা করা দিন, বা দিনকে কায়েম করা। তো এই জিনিসগুলি আমরা যে দেখছি, এইটা যেন আমরা জাতিগতভাবে যে সমস্ত সমস্যা আছে আমাদের, যে আজকে দেখলাম কালকে ভুলে গেলাম, এই জিনিসগুলি যেন না হয়। ভবিষ্যতে আমরা যে যার জায়গা থেকে এখন এই দেশ চালানোর, দেশ পরিচালনার যে দায়িত্বগুলি নিছি, আমরা যেন সব সময় সৎ থাকতে পারি এবং সব সময় ইনসাফের পথে থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি। শুধু মুসলমান না, যে কোনো ধর্মে আপনি যান, সেই ধর্মের গোড়াই আপনাকে বলে যে আপনি মিথ্যা বলতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যায় করা গুনাহ। হ্যাঁ, এই সমস্ত সব ধর্মেই আছে। আপনি যারা ধর্ম মানে না সেইখানেও যান, সেখানেও তারা মানব ধর্ম, বড় ধর্ম বলে। তো সমস্ত জায়গা থেকে যেন আমরা মনে রাখি যে ইনসাফের বাইরে যখন আমরা যাব, তখনই আমাদের উপরে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, আমাদের উপরে মানে আমাদেরকে মাটির নিচে যাইতেই হবে, আমাদেরকে ধ্বংস হইতেই হবে। তো সেই জিনিস, সেই ভয় নিয়ে এবং সেই নীতি নৈতিকতা নিয়ে আমরা যেন সামনের দিকে আগাইতে পারি, আমরা যেন থাকতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে এবং আমাদের নলেজ থাকতে হবে। কোরআন হাদিস থেকে আমাদের প্রতিদিন লেখাপড়া থাকতে হবে, যেন আমরা মোরাল ম্যানারের উপরে থাকতে পারি। তো এটাই হচ্ছে গিয়ে আমার জন্য আমার কথা, এবং আমার বাচ্চাদের জন্য কথা, আমার পরিবারের জন্য কথা, দেশের জন্য, সবার জন্যই আমি যেটা ফিল করি যে এটা হওয়া উচিত। জি, ধন্যবাদ। এখন আপনাদের কাছে আমার সর্বশেষ প্রশ্ন আজকের মতো, সেটা হলো এই সরকারের কাছে আপনারা কি চান? এই সরকারের কাছে আমরা চাই হচ্ছে যে যারা এই দেশের এই ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ করে যারা জীবন দিচ্ছে এবং যারা আহত হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দিকে চিন্তা করে হলেও এই দেশের
মানে কারাপ্টেড যে সিস্টেম বা কারাপশন, এই 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 এর বিরুদ্ধেই আসলে এই যুদ্ধটা হয়েছে। 2024-এ যেই যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধ এই সব কিছুর বিরুদ্ধে হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই যুদ্ধটা হয়েছে। সেই যুদ্ধের যারা এই যুদ্ধটা যে জন্য করছেন, সেই জিনিসগুলোর প্রতি যেন সরকার খেয়াল দেন। আমাদের দেশে 90% সমস্যা হচ্ছে কারাপশনের কারণে। কারাপশনটা বন্ধ হওয়া উচিত, এবং যে উদ্দেশ্যে ছাত্ররা জীবন দিচ্ছে সেই উদ্দেশ্যটা যেন এই সরকার অন্তত চেষ্টা করেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা যেন বাস্তবায়ন করতে পারে। আমি দেশের জন্য চাই, নিজের জন্য কিছু চাওয়ার নাই। নিজের জন্য আল্লাহর কাছে চাই, দেশের জন্য চাই আল্লাহর কাছে, কিন্তু সরকারের কাছে চাওয়া হচ্ছে এইটাই, যে তাদের এই বিষয়গুলোর জন্য তাদের মনের মধ্যে থাকে, খেয়াল থাকে। এই সরকার এবং যে কোনো সরকারই আসুক, সেটা হলো কি পেট্রিয়টিজম থাকতে হবে, আর দরদ থাকতে হবে ভিতরে, মানুষের জন্য দরদ থাকতে হবে, পেট্রিয়টিজম থাকতে হবে। শুধু ওই টাকা পয়সা খাওয়ার জন্য আসবে, টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাবে, এগুলির জন্য আমার মানে এই দেশের জন্যও ভালো না, মানুষের জন্যও ভালো না, আর এগুলি থেকে গজব চলে আসে একটা দেশের উপরে। তো পেট্রিয়টিজম থাকতে হবে, মানুষের প্রতি দরদ থাকতে হবে। এই যদি থাকে, ইনশাআল্লাহ সেই দেশ ভালো হবে, সেই দেশের ভালো হবে, সেই মানুষরাও ভালো থাকতে পারবে। এই খাওয়া দাওয়া করার জন্য আসার কোনো দরকার নাই। এই সরকার খাওয়া দাওয়া করার জন্য আসলেও টিকতে পারবে না। তো এটাই হলো গিয়ে কথা, যে পেট্রিয়টিজম এবং মানুষের কল্যাণ করার, বেটারমেন্ট ফর দি, মানে আমাদেরকে ওই মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য চিন্তা করতে হবে। যে যার জায়গা থেকেও এভাবে করেই ভাবতে হবে। যার সরকারের কাছে এই যে সব আশা রেখে আমি গা ছাড়া দিয়ে থাকবো তা না, আমাকেও আমার জায়গা থেকে যতটুকু আমি পারি, ওই আমারও দেশপ্রেম থাকতে হবে, আমারও মানুষের জন্য মানুষের কল্যাণ করবার জন্য মন মানসিকতা থাকতে হবে জনগণ হিসেবে। ধন্যবাদ আপনাদেরকে। আজ আমরা শুনেছি সেই সকল কণ্ঠগুলোকে যারা এতদিন শুধু চুপচাপ সব লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন, ন্যায় বিচার থেকে হয়েছেন বঞ্চিত। যুদ্ধ অপরাধ আমাদের জাতির জন্য এক ভয়াবহ অধ্যায়, কিন্তু সেটিকে রাজনৈতিক হাতিয়ার বানানো আরো বড় ভয়ানক অন্যায়। আজ আমরা যা শুনলাম তা কেবল একটি পরিবারের ঘটনা নয়, তা আমাদের রাষ্ট্রের বিগত 17 বছরের বিচার ব্যবস্থার একটি প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, এখন সময় হয়েছে সবকিছু নতুন করে শোনার, নতুন করে জানার এবং সব ভুল শুধরে নেওয়ার। এখানেই চলে এসেছি আমরা আজকের পর্বে শেষ অংশে। আপনাদের সাথে আমি ছিলাম অনন্য আফরোজ। পরবর্তী পর্বে আবার আপনার সাথে দেখা হবে কোনো এক অপ্রকাশিত সত্য নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন। ধন্যবাদ।